সোশ্যাল মিডিয়াতে যখন কেউ নিজের বলতে গেলে অঙ্গ দেখিয়ে যখন ব্যবসা করে, সেটাতে একটা দুটো তিনটে মানুষ এন্টারটেইন হয়। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोडा। क्यों बोलते हो इसको, पॉर्न क्यों घोषित नहीं कर देते? कंटेंट तो दी एटलीस्ट, कंटेंट तो दी एटलीस्ट। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कमीना है। छी छी রিপোর্ট করব, ব্লক করব, যা পারবো করব, খবরদার যেন কিছু না হয়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই, আকাশ পাহাড়ি সেক্স করিয়া প্রমাণ করিয়াছিল সে ভার্জিন নহে। ধর্মেন্দ্র আজকে সেই রকমই কিছু একখানা আমরা জিনিস দেখতে পেলাম। লোকটা অ্যাজ অফ রাইট নাও, আমাদের রেকর্ডিং রাত্রি 10টা বাজছে, তার মধ্যে বোধহয় গত 24 ঘন্টায় 17-18 বার লোকটা মরেছে বেঁচেছে, মরেছে বেঁচেছে। অ্যান্ড নাও আমাদের এমনও দেখতে হচ্ছে এশা দেওয়াল আসছে ক্যামেরার সামনে, তাকে অ্যাক্টিং না করে বলতে হচ্ছে, এশা দেওয়ালের মতো গ্রেট অভিনেত্রীকে অ্যাক্টিং না করে বলতে হচ্ছে আমার বাবা বেঁচে আছে। জানি না আমরা মানে কি হচ্ছে এখানে মিডিয়াতে। আমাদের মিডিয়া অনেক রকমের অনেক জিনিস দেখতে পায়। 2000 টাকার নোটে আমরা এখনো চিপ দেখতে পাচ্ছি। আমার দুটো 2000 টাকার নোট হারিয়ে গেছে, কেউ পেলে দেবেন আরবিআই যদি রিটার্ন পিটার্ন হয়। তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার যে কি হচ্ছে আমরা জানি না। মানে যখন থেকে এই বিহার ইলেকশন এলো, ঠিক আছে, যখন থেকে আমরা দেখলাম যে বিহারে ঝামেলা শুরু হলো, ভোটে গোলমাল হতে পারে, তখন থেকে একটার পর একটা জিনিস শুরু হয়ে যাচ্ছে। আমরা ভাবছিলাম কোথায় বোম ফাটবে, কোথায় সেলিব্রিটির কিছু হবে, এন্ড সেই জিনিস চলছে। ওটাই তো বলছি, এক এক করে প্লেবুক অনুযায়ী চলতেই থাকছে। আর আমাদের মিডিয়ার একই ভূমিকা, জানি না যে একটা মেয়েকে এসে আমরা ইয়ার্কি সেন্সে বললেও আমরা মোটেও ইয়ার্কি চলে নিচ্ছি না ব্যাপারটা। একটা মেয়েকে এসে বারবার মিডিয়ার সামনে বলতে হচ্ছে আমার বাবা বেঁচে আছে, আপনারা মারবেন না। মানে হাউ প্যাথেটিক ইজ দ্যাট। অ্যান্ড যে কেউ না, লিটারালি প্রত্যেকটা সেলিব্রিটি এই মুহূর্তে হসপিটালে বসে আছে, একবার করে যাচ্ছে, ঘুরে আসছে। আমরা দেখেছি শাহরুখ খানের ছেলে গোবিন্দা, সবাই যাচ্ছে, ঠিক আছে, হেমা মালিনী তো গেছেই। এরপরেও লোকটার সম্পর্কে খবর ছড়িয়েই যাচ্ছে উল্টো পাল্টা। শান্তনু অব্দি অফ হয়ে গেল, ধর্মেন্দ্র এখনো বেঁচে আছে। শুভ কি বলবি বল? এই শান্তনুর যে কালো হয়ে গেল না স্ক্রিনটা, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিডিয়া। মিডিয়াকে নর্মালি ধরা হয় যে আমাদের ডেমোক্রেসির একটা পিলার। সেই মিডিয়া যে এখন কোথায় গেছে, মানে কোন নিচে নেমে গেছে, সেইটা আজকালকার যুগে স্পেশালি যখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, সেটা না দেখলে বোঝা যায় না। মানে দেখুন, টিআরপির যে হিরিক, এইটা যবে থেকে মানে গ্লোবালাইজেশন আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে ব্র্যান্ড স্পন্সরশিপ, মানে এখন তো আমরা নিউজ দেখি না, মানে আপনারা কি নিউজ দেখেন না তো, এখন লিটারালি তামাশা দেখেন। মানে রিয়েলিটি শো আর ইন্ডিয়ান মিডিয়ার যে 9 PM 9 AM এর যে ডিবেট, ডিফারেন্স কিছুই নেই। ইনফ্যাক্ট হয়তো 9 AM 9 PM এর ডিবেট গুলো বেশি যতটা একটা মানে কি বলি, একটা পার্টি স্টার জলসা সিরিয়াল যেরকম হয়। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়ার যে এখন টোটাল, এখন একটা বলছি, এখন মিডিয়ারা ভেরিফাই আরো করে না কেন, যবে থেকে হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া, এরা টুইটার থেকে নিউজ তুলে লিটারেলি তারা সেটাকে বলতে গেলে পোস্ট করতে দেয়। এন্ড দিস ভিশিয়াস সাইকেল গোজ অন এন্ড অন। আমি একটা এক্সাম্পল দিতে পারি। মানে লিটারেলি আগেকার দিনে কি হতো যে একটা মিডিয়া স্পেসিফিক্যালি একটা কোনো জায়গা থেকে তো ভেরিফাই করতো। আমার যখন জওয়ান বেরিয়েছিল সেই সময়টা আমার সিনেমা লাভ লেটার পেজে আমি এই কলকাতার একটা বড় সিনেমা হল, সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে জওয়ান চলবে না, সেইটা নিয়ে একটা পোস্ট করেছিল। সেই পোস্টটা খুব ভাইরাল গেছিল। ও বাবা, আমার বন্ধু বান্ধব নিয়ে কিছুক্ষণ পর দেখি বলছে বলিউড হাঙ্গামাতে এটা বলতে গেলে পোস্ট হয়েছে, কইমোয়ের মতন ওয়েবসাইট নিয়ে কভার করেছে। কেসটা কি হয়েছে, যেহেতু বলতে গেলে আমার এই পেজ থেকে ভাইরাল হয়েছে, এবার সে কোনো মিডিয়া হাউস কিন্তু আমার থেকে বলতে গেলে কোনো ভেরিফিকেশন করতে আসেনি, কিচ্ছু করতে আসেনি। ওই আমার পেজটা দেখেছে, কোনো না ভেরিফিকেশন করে তারা কিন্তু করে দিচ্ছে। দিস ইজ হাউ দ্য মিডিয়া ওয়ার্ক রাইট নাও। এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে হরর, এখন ডিফারেন্স আর কিছু নেই লিটারালি। মানে একটা পার্টি রাস্তার ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে যে সারা জীবন নিজের শরীর দেখিয়ে বলতে গেলে ব্যবসা করছে, আর এখন এই মিডিয়া হাউস গুলোর মধ্যে কোনো ডিফারেন্স। ইনফ্যাক্ট আমি বলবো এটা তো ওয়ার্স। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন কেউ নিজের বলতে গেলে অঙ্গ দেখিয়ে যখন ব্যবসা করে, সেটাতে একটা দুটো তিনটে মানুষ এন্টারটেইন হয়। বাট মেইন স্ট্রিম মিডিয়া কিভাবে যে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা আমরা অনেকবার দেখেছি। শান্তনু বল।
এটা তো সেই ভিক্টর ব্যানার্জির মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা। ভিক্টর ব্যানার্জি একটা টাইম ছিল না যে ডেলি সকালবেলা উঠে শুনছি ভিক্টর ব্যানার্জি আর নেই, দিয়ে কিছুক্ষণ ভুল করে নিয়ে আসছে, এরকম ব্যাপার হচ্ছে। মানে জিনিসটা মিস্টার বিন এখনো লোকটাকে মেরে যাচ্ছে রোমান এটকিনসনকে। মিডিয়া অ্যাকচুয়ালি যারা জানে না মিডিয়া কিরকম হয়, তাদের একটু খোঁজ খবর নেওয়া উচিত। যারা মিডিয়াতে কাজকর্ম করে একটু খোঁজ খবর নিয়ে দেখা উচিত যে মিডিয়া এই সৌরভদা টুকটাক জানবে, হয়তো আমারও কিছু বন্ধু বান্ধব আছে, তো ওইখান থেকে যেটুকু আমি জানতে পারি মিডিয়া কিরকম ভাবে কাজ করে কারোর কোনো আইডিয়া নেই। মানে আমরা যেগুলো দেখি জনগণকে জাস্ট ওই চোখে পট্টি পরিয়ে রাখা যে কিছু একটা কোনো দিকে হচ্ছে, মানে ওই ধরো ক্যাচড়ার গোডাউন আছে তার সামনে একটা তুমি পাঁচিল তুলে দিলে, এটা দেখো ওই ক্যাচড়া গোডাউনের দিকে দেখার দরকার নেই, মানে ডাইভার্ট করা, যেটা দরকার সেই সময় সেটা করা। প্রত্যেকটা মিডিয়া হাউস এক একটা পার্টির আন্ডারে থাকে, প্রত্যেকটা মিডিয়া হাউস, এন্ড তারা যেরকম ভাবে বলে সেরকম ভাবে নিউজ হয় যখন যে নিউজ দেখাতে হবে। নইলে এই যে ধর্মেন্দ্রের কিছু হচ্ছে এটা নিয়ে এত বড়, তো আজকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যাই করছে, কোনো নিউজ চ্যানেল করলো শুধু ওটা দেখি যে আগের দিন বোম ব্লাস্ট হলো সেটা নিয়ে চলছে। মানে এতটাও হাইপের কিছু হয়নি ধর্মেন্দ্রকে নিয়ে কথা বলার মতো, কারণ প্রেম চোপড়া এও অ্যাডমিট হয়ে গেছে, কেউ হসপিটালে অ্যাডমিট হচ্ছে, সেটা যদি একটা ব্রেকিং নিউজ হয় তাহলে এত কিছু বলার নেই। মানে মিডিয়া নিউজ কথা বলে মানে ধর্মেন্দ্র গোয়িং ইন হসপিটাল ইজ আ বিগ নিউজ, ইট ইজ আ বিগ নিউজ, ঠিক আছে? ওটাই বলছি। ব্যাপারটা কি বলতো, দেখ ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন তাও অফকোর্স বিকজ হি হ্যাজ বিন গোয়িং অন ফর জেনারেশন এন্ড জেনারেশন, বা ধর্মেন্দ্র, শশী কাপুর, এদের যে বলতে গেলে লেগেসিটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন ওই লেভেলে পারবো না, বিকজ আমরা তার অনেকটাই পরের জেনারেশন, ঠিক আছে? ইট ইজ আ বিগ নিউজ। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখন এই যে সাইকেল যেখানে মিডিয়া, এইবার আমি একটা জিনিস বলছি যে আজকে দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো বলছি, আর বড় বড় লিটারালি প্রবাদের মতন একজন রাইটার, প্রবাদকে আমরা সবাই চিনি, প্রবাদের মতন রাইটার, সে পর্যন্ত বলতে গেলে পোস্ট করছে, তারপরে কিছুক্ষণ পরে সে চুপচাপ করে ডিলিটও করে দিল। ইটস আ ভিশাল সাইকেল। কেন? কারণ একটা মিডিয়া হাউস সেটা পোস্ট করলে ইন্ডিয়া টুডের মতন বলতে গেলে পোস্ট করছে, সেইটা দেখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা পোস্ট করছে, সেখান থেকে নর্মাল পাবলিকরা ভাবছে আচ্ছা এইটাই হয়েছে। এবার এইটা যে শুধু ইন্ডিয়ান মিডিয়ার সাথেই বলতে গেলে এরকম ভাবে এটা মানে মিডিয়ার এরকম ডাউনফল হচ্ছে তা না, স্ট্রেঞ্জার থিংস নিয়েও একটা ব্যাপার হচ্ছে, যখন আমরা টপিকে আসবো সেই নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইউকেতেও একটা এই ব্যাপার আছে বলবো, বাট ইন্ডিয়ার মিডিয়া যেন ইটস গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। মানে আমরা নিউজ আজকাল কম দেখি, নিচে বলতে গেলে শুধু অ্যাডভার্টাইজমেন্ট। একটাই কথা বলবো আমি কিন্তু, ঠিক আছে, দেখ যে মিডিয়াকেও ব্লেম করলাম, ঠিক আছে, কিন্তু আমাদেরও প্রবাবলি সময় এসেছে যে আয়নার দিকে তাকিয়ে একটা হার্ড লুক দেওয়া নিজেদের দিকে। মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই এই দেখ, সবাই না এরকম করে বসে আছে, এই ধর্মেন্দ্র মরেছে, এই একটা ট্রিবিউট পোস্ট করব, এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে পোস্ট করব, এই ওদিকে সত্যজিৎ রায়ের সিনেমাতে হেভেনে যে শুট করাবো, মানিক দা এসেছি, মানে রিল্যাক্স সবকো মৌকা মিলেগা, ঠিক আছে? মানে এই যে টেন্ডেন্সিটা যে কে আগে ট্রিবিউট জানাতে পারি তার জন্য মেরে দেবো দরকার হলে লোকটাকে, দিস ইজ ভেরি কনসার্নিং অ্যান্ড ডিস্টার্বিং। এনিওয়ে, স্পিকিং অফ ডিস্টার্বিং, একখানা খুব ডিস্টার্বিং জিনিস হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠলো, মাটি ফাঁক হয়ে গেল ভাই, দিয়ে একখানা পোস্টার রিলিজ হলো, সেটা দেখছিলাম আমরা। শুভ, কি দেখলি? মেন কথা হচ্ছে যে বলিউড भी लाइक जब हम करे तो बहुत खराब, तुम कर डायरेक्टर স্যার, গুড ডাইরেক্টর, ঠিক আছে? তো আমরা এখন কথা বলবো গ্লোব ট্রটারের ব্যাপারে। গ্লোব ট্রটার সিনেমাটার নামই গ্লোব ট্রটার। তো রাজামৌলির নেক্সট সিনেমা, আপনারা সবাই জানেন মাহেশ বাবুর সাথে হিরোইন হচ্ছে সেই সিনেমাটা প্রিয়াঙ্কা চোপড়া, যে বলতে গেলে মানে দিওয়ালির সময় এই বছর তো কিছু পোস্ট করেনি, যাই হোক হোয়াট সিনেমাটার একটা পোস্টার এসছে, পোস্টারটা দেখে লিটারেলি মনে হচ্ছে যে আদিপুরুষের সেটের, মানে লিটারেলি আদিপুরুষের যে ভিএফএক্স এবং পোস্টার মেকার তারাই হয়তো বানিয়ে দিয়েছে, লিটারেলি ফেস স্টার্ট আউট করে বসিয়ে দিয়েছে। আরেকদিকে যখন 2 বছর আগে যখন বিজয় কোবরায় বলেছিল যে কাল জোকারের মতন, এই স্পেশালের জোকারের মতন বহুত কিস্তি খেয়েছিল, আর এখন তো এত বছর পর যখন বলতে গেলে লিটারেলি কালের মতন ওই একটা চেয়ারে বসে আছে একটা হেগোমার্কা মুখ নিয়ে পৃথ্বীরাজ সুকুমারন, ঠিক আছে? এবং তার সাথে মানে কি বলি স্টিফেন হকিন্সের মতন বলতে গেলে এরকম বসে আছি,
ডক্টর অক্টোপাস, স্পাইডারম্যান 2 পুরো যেখান দিয়ে পেরেছে সেখান দিয়ে রিপপ মেরেছে। দ্য থিং ইজ দ্যাট প্রতিটা সিনেমাতেই যদি একটু মানুষে একটু ক্লোজ ভাবে বোঝে, প্রতিটা সিনেমাতেই বিশাল বড় হলিউডের অনেক সিনেমার ইন্সপিরেশন থাকে। বাট এটার যে ওভারঅল পোস্টার কোয়ালিটিটাও এতটাই মানে ধজা মার্কা, প্রিটি মাচ আনএক্সপেক্টেড কে ইট ওয়াজ শকিং। বাট সেখানেও বলতে গেলে যারা সাউথকে সো কল 14 সাউথকে চোদে, তারা তো সেটা নিয়েও বলতে গেলে নাচানাচি করছে। শান্তনু পোস্টারটা দেখলি? দেখেছি, আমি শুধু ট্রোলিং গুলো দেখছিলাম। আমারও সেম তুমি যেটা বললে, যে আমি ভাবছিলাম যে কোন কার থেকে কপি করেছে। আমি ফার্স্টে দেখলাম ডক্টর অক্টোপাসের মতন, না স্টিভেন হকিংসের মতন দেখাচ্ছে, দেখলাম না বিবেক ওবেরয় সেই ক্রিস সির মতন লাগছে কিছুটা, বসে বসে কন্ট্রোল করছে যে নাচটাও গিয়ে। তারপর সবকিছু রাজা মৌলি, আমার ওটা সবার লাস্টে চোখ গেছে। আমি বলছি কি কিস লাইফ পে আ গয়া রাজা মৌলি। আরে এতটা খারাপ হয়েছে ভাই, এত খারাপ হয়েছে। আমি তো দেখলাম যে জ্যামি থিওরি বানাচ্ছে যে ওইটা বোধহয় ডেলিভারেটলি খারাপ করেছে যাতে লোক কথাবার্তা বলে। মানে দিস ক্যান নট বি দিস ব্যাড। সবাই ভাবছে যে না, এতটা খারাপ হতে পারে না, মনে হয় ইচ্ছে করেই করেছে। আরে এটাই তো হয়, ঠিক আছে, মানে গান বেরিয়েছে, ঠিক আছে, আজকে একটা গান বেরিয়েছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন হয়তো 2 দিন হয়ে গেছে, হয়তো ইভেন্টটাও শুরু হয়েছে, একটা গান বেরিয়েছে। আচ্ছা শান্তনু ভাই দেবে তোর সেকেন্ড ফেভারিট অ্যাক্ট্রেস শ্রুতি হাসান, তোর সেকেন্ড ফেভারিট তো শ্রুতি হাসান, সে গানটা গেয়েছে ইমরান কিরাওয়ানির মিউজিক, যে one of the like greatest musicians of Indian cinema বল বা মিউজিক ইন্ডাস্ট্রি। ভাই গানটা সেই লেভেলের, মানে গানটা মানে কি মিউজিকটা বের করেছে, তোরা কি শুনে পাই দেবে মিউজিকটা পোস্ট করেছিল, আমি পোস্টটা দেখেছি। গান মানে গানটা যে মিউজিকটা বের করেছে দ্যাট ইজ ভেরি রাউজিং দেখে বল। এবং শকিং পার্ট হচ্ছে শ্রুতি হাসান। ভাই শ্রুতি হাসানের যে এই লেভেলের ভয়েসের ট্যালেন্ট, মানে অ্যাক্টিং যতই বাজে করুক, যতই প্লাস্টিক সার্জারি করুক, হোয়াট এভার, ইট ইজ রিয়েলি রাউজিং। এবার আই এম কনফিউজ যে এটাতে হাইপে পুরো চলছে নাকি বলতে গেলে ইট ইজ জেনুইনলি যে প্রথম অ্যাসেটটা আমরা সত্যি বাজেভাবে রিলিজ করবো, তারপর একটা মোটামুটি হাইপ ক্রিয়েট করবো। আমি এটা নিয়ে একটু কনফিউজ টু বি অনেস্ট। মানে কিছু বুঝতে পারবে না, মানে যদি খারাপ হয়ে যায় তখন ভাববে ডেলিভারিলি, তারপর যদি ভালো কিছু বেরোয় তাহলে তখন বলবে যে ডেলিভারিলি ভালো করেছিল। আদিপুরুষ যেরকম বলেছিল যে আমাদের এখনো টেয়ার লেভেল এটা ঠিকঠাক হয়নি, আমরা সিনেমাতে কাজ করবো পিছিয়ে দিয়ে, আবার তোমার ভালো যে হ্যাঁ হয়তো ভালো করতেও পারে। তো যতদিন না আসছে কন্টেন্ট ততদিন তুমি বলতে পারবে না এটা ইচ্ছে করে করছে না হয়ে গেছে। কন্টেন্ট প্রথম বলতে গেলে একটা বিশাল বড় ইভেন্ট হবে এই 15 তারিখে, ঠিক আছে, উইচ দে আর সো কল কোটিং ইট অ্যাজ দ্য বিগেস্ট ইভেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রি, যেরকম সাউথে হয়, ঠিক আছে। সেটাতে আজকে শুনলাম যে মিডিয়া হাউসেস যাদেরকে ডাকা হবে তাদের কোনো এক্সটার্নাল ক্যামেরা মিউজিক করতে দেবে না, জিনিসটা পুরোটাই স্ক্রিন করবে জিও হটস্টার, মানে মোদিজি আম্বানি এখান দিয়েও খাওয়াবে, ঠিক আছে। কেসটা হচ্ছে দেখ রাজামৌলির ব্যাপারটা কি, রাজামৌলি RRR এর পরে যে ইন্টারন্যাশনাল একটা বিশাল লেভেলে ফ্যান ফলোইং যে পেয়ে গেছে না, দ্যাট ইজ জেনুইন ফ্যান ফলোইং। সেটার আরো একটা বড় এক্সাম্পল বাহুবলীর যে রিলিজ হয়েছে আমেরিকা, বিশাল কামিয়েছে তা না, বাহুবলী রিলিজ কিন্তু আমেরিকাতে অলমোস্ট 10 মিলিয়নের মতন কামিয়েছে, উইচ ইজ হিউজ ফর রিলিজ। এবার আমি বাইরে এই সিনেমার বলতে গেলে তোরা কিছু কি জানিস এই সিনেমার ব্যাপারে? যারা জানিস না আমি কন্টেক্ট দিতে পারি, এই সিনেমাটা কিরকম হতে পারে কি? কোনটা? না, জাস্ট মহেশ বাবুর সাথে হচ্ছে, এটাই আমি জানতাম প্রথম থেকে। বল কি ইন্টারেস্টিং কি জানিস? সিনেমাটার বাজেট 1000 crores, ঠিক আছে, ঠিক আছে, রাজামৌলি 1000 crores ফাইন। দিস ইজ ইট ইজ দ্য বেসি ইন্ডিয়ানা জোন্স যাকে বলে, বিকজ এইখানে সিনেমাটার প্রথম এরকম মার্কেট করা হয়েছিল দ্যাট ইট ইজ আ ফরেস্ট অ্যাডভেঞ্চার, ঠিক আছে। নাও ওয়ান গুড থিং ইজ দ্যাট আনলাইক সার্টেন ইয়াশরাজ ফিল্মস বা বলিউডের নানান রকম স্টুডিও বা ইনফ্যাক্ট সাউথেও, এরা কিন্তু মানে পুরোটা যে ভিএফএক্স হেভি পুরো করে দেবে তা না, সাউথ আফ্রিকাতে লাইভ গিয়ে সাহারাতে গিয়ে শুট করছে ওরা, ঠিক আছে, উইথ লাইক রিয়েল এলিফ্যান্টস, রিয়েল টাইগার্স, রিয়েল লায়ন্স এন্ড অল। সো সেইভাবে বলতে গেলে পুরো শুট করছে অলমোস্ট 3.5 years ধরে বলতে গেলে স্ক্রিপ্টিং রেকি এইগুলো করেছে। তো ইন্ডিয়াতে আমরা কিন্তু জাঙ্গল অ্যাডভেঞ্চার হিসেবে সেরকম কোনো সিনেমা খুব একটা দেখিনি। জাঙ্গল অ্যাডভেঞ্চার আমার
চপ্পলে করে পেটাবো যদি বেটা ওখানে আমাজন অভিযান নিয়ে এসছিস, ঠিক আছে চপ্পলে করে পেটাবো আমি। দেবদা কিন্তু আগেই বলতে গেলে মানে যেটা আমাজন অভিযানের ইয়েটা বলে দাও, রেকর্ডটা বলে দাও সবচেয়ে বল্লু বাতা। আমাজন অভিযানের লেভেল ছুতে পারলাম আর যাই হোক। ব্যাপারে এক্সাইটেড আমি আছি, ঠিক আছে, এক্সাইটেড যে না তা না, বিকজ আই ওয়ান্ট টু সি হাউ বিগ আ স্কেল রাজামৌলি অর ইন্ডিয়ান সিনেমা রিয়েলি ক্যান ডু, ঠিক আছে, বক্স সবাই দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে। এবার প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু অনেকদিন পরে ইন্ডিয়ান সিনেমাতে কাজ করছে, which is a bit of an interesting factor for me. এটা তো মানতে হবে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বাকি যাই আমার থটস, গ্রেট অ্যাক্টর, এটা তো মানতে হবে। সো প্রিটি এক্সাইটেড, দেখা যাক কেরম হয় পরের বছর রিলিজ। এরকমই হোক, যেরকমই এগুলো বক্স অফিসে এটা কাজ করবে, কারণ এক তো রাজামৌলি, তারপর মহেশ বাবু, আর তুমি বলবে প্রিয়াঙ্কা চোপড়া একটু অনেকদিন পর দিচ্ছে, তো বক্স অফিসে এটা ইয়ে করবেই। আর রাজামৌলি যতই হোক এত বাজেটে যখন সিনেমা, রাজামৌলি অ্যাটলিস্ট বাজে কন্টেন্ট নিয়ে বানাবে না, এইটুকু ভরসা আছে। মানে শাহরুখ খান ফ্যান্সদেরও একটা আলাদা রিজন আছে এখানে এক্সাইটেড হওয়ার, প্রিয়াঙ্কা চোপড়া ফিরে আসে এতদিন পর। যাই হোক, যেটা আজকে ফিরে আসার কথা ছিল অ্যাজ অফ রাইট নাও ফিরে আসেনি, যে দিল্লিতে একটা আনফরচুনেট যে জিনিসটা ঘটেছে সেটার জন্য। হ্যাঁ, তো সেটার জন্য সলিডিটারি দেখিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে ধুরন্ধরের ট্রেলার। পার্সোনালি শুভকে আমি জানি, শুভ তো হিউজ লেভেলে হাইপ ছিল এটার জন্য, অ্যান্ড অনেস্টলি গানগুলো দেখার পর, যে ফার্স্ট লুকটা বেরিয়েছিল সেটা দেখার পর আমিও আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। কিন্তু ঠিক আছে, নেশন কামস ফার্স্ট, আই আন্ডারস্ট্যান্ড অল দ্যাট সেন্টিমেন্ট, তো সেই হিসেবে ওটা পিছিয়ে দেওয়া হয়েছে একদিন। তো সেদিক দিয়ে একটা জিনিস আমরা ছোটখাটো মিস করে গেলাম, নইলে আজকে ভালোই একটা আমাদের এটা নিয়ে টপিক ছিল। অন্য কোনো সিনেমার ট্রেলারে পিছিয়ে দিত, তার কারণ এটা যেহেতু ওই দোকানের ইয়ে লিক করছে না, তো এটা একদম কানেক্টেড একটা জিনিস, ওই জন্যই ওটাকে তখন রিলিজ করে। এটা শুধুমাত্র দেবে পেয়ার দে টু, তো সিনেমা তো রিলিজ হচ্ছে ভাই হলে, সেসব তো কোনো ব্যাপার না। সেটাই বলছি, এইটার জন্য হ্যাঁ এটা ওই কানেক্টেড বলেই জিনিসটা পিছিয়ে দেবে। হ্যাঁ, তাছাড়া দেয় একটা সিনেমা পেছানো ইটস মাচ মোর ডিফিকাল্ট না, অনেক কিছু মোশনে থাকে অলরেডি। একটা ট্রেলারের লঞ্চ তুই ইয়ে করতে পারিস না পারতো, ঠিক আছে, জান একটা বলতে গেলে যেহেতু মানে ধুরন্ধরের যে টপিক দ্যাট ইজ রিগার্ডিং ISI, স্পাই এজেন্টস এন্ড অল দ্যাট, এন্ড বাই দ্য ওয়ে maybe this might be the film that might show like real kind of spying and all, not like YRF spy universe. Like fuck man, I cannot even help talking about YRF spy universe. ওদের কিছু না বলতেই যেন পারছি না, বুঝতে পারবি ভাই। এই মাস্তি 4 এই শুক্রবার কি মাস্তি 4 রিলিজ হচ্ছে? এইরকমই তো 14 বা 21 এরকম কিছু একটা ডেট ছিল, আই এম নট শিওর। 21 তারিখ ফ্যামিলি ম্যান 3 আসছে, 14 তারিখে মাস্তি তো আসছে। যদি কিছু বলতে পারি, কারণ আমি দেখিনি ভাই, আমি ফার্স্ট সিজন থেকেই দেখি। মাস্তি বলেনি, ফ্যামিলি ম্যান বলছে। ফ্যামিলি ম্যান আমাদের পরের পডকাস্টে ফ্যামিলি ম্যান নিয়ে কথা বলবো, তখন ডিটেইলে কথা বলবো, কারণ ফ্যামিলি ম্যান হ্যাঁ আপাতত মানে मस्ती 4 बाबा रे भाई, मैंने बोलते इसको कॉमेडी क्यों बोलते हो, इसको पॉर्न क्यों घोषित नहीं कर देते? अरे वो ना entertaining. At least I can suffice to that. Porn is more entertaining, भाई. That porn is level, ঠিক আছে, porn is level. At least তোমাকে শরীরে কিছু তো একটা ফিলিং দেয়. This is like next level cringe, ভাই. You don't hear me complaining. মাস্তির পার্টগুলো যখনই আসে তখনই আমরা একটা এক্সাইটেড হয়ে যাই, যেহেতু আমরা যে অ্যাক্টর গ্রুপে দেখতে পাই ওদেরকে আমরা প্রত্যেককে খুব ভালোবাসি আর কি, মানে কমিক অ্যাক্টর হিসেবে। ওই জন্যই ধরো বিবেক ওবেরয় বলছে, যেহেতু মাস্তিটা মানে অরিজিনাল যে মাস্তিটা এটা এত ভালো হয়েছিল, বললো জানে আমি কিছু একটা হয়তো বলবো, খিস্তাবো ওকে, যখন এই বিবেক ওবেরয় এইসব নাম ফাম নেবে, এই জন্য আগে থেকে ডিফেন্সিভ করে দিল। বাট বলছে একটা নস্টালজিয়ার ভ্যালু তো পুট করে যখন সিনেমাগুলো আসে, কিন্তু আমরা সবাই জানি যে কিরকম হতে পারে। হঠাৎ করে তো তুমি একটা লেভেল এরকম আসছে, এরকম আস্তে আস্তে এরকম উঠে যেতে পারে না কোনো জিনিসের, এরকম আসতে পারে, এরকমই যাবে।
আচ্ছা দেখ আমার না খুব ভালোভাবে মনে আছে যখন গ্র্যান্ড মাস্তি বেরিয়েছিল না, তখন রিতেশ দেশমুখ বলেছিল যে এই ধরনের সিনেমা আর করা যাবে না, ঠিক আছে, মানে আমি এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছি, আমি একজন বাবা হয়েছি, হ্যান ত্যান তুসুক ঢ্যাক, আমার বিয়ে হয়ে গেছে, এইসব আর করা আমাকে সাজে না, আমি এইসব থেকে দূরে থাকবো। এন্ড দেন এই মাস্তি 4 এর ট্রেলারটা দেখলাম, ঠিক আছে, এন্ড আমার ওই রিতেশ দেশমুখেরই আরেকটা সিন মনে পড়লো, ঠিক আছে, বলছে एक बार नहीं तुझे बार बार करना पड़ेगा, तुझे रोज करना पड़ेगा। लाइक ओ माय गॉड, হাউসফুল 2 এক্স্যাক্টলি, হাউসফুল জিজি বাটুক ভাই, যাই হোক, তো সেইরকম অবস্থা হয়ে গেল আমাদের। কমেডি লেভেল হয় এটা ওই এটা একটা বেকার সিনেমা ব্রেন রট, কিন্তু ব্রেন রটও দেখার মতন একটা কন্টেন্ট থাকা যায় এখানে। জাস্ট তুমি পাতি ওই ইনস্টাগ্রাম জোক গুলোকে দিয়ে তো সিনেমা বানানো যায় না, এটাও এরকম। তো এটা নিয়ে কথা বলার দরকার নেই। নেক্সট কি এইটার টপিকটা এগোচ্ছি না, বাট একটাই আমার জিনিস, আমরা ছোটবেলা ভাই আমেরিকান পাই দেখেছি ভাই, ঠিক আছে, অ্যাজ আ সেক্স কমেডি ফ্যান্টাস্টিক ফিল্ম। 2000 দাঁড়িয়ে আমরা কি একটা ইয়াংদের জন্য অ্যাডাল্ট রেটেড হয়ে অ্যাডাল্ট রেটেড সেন্সর সার্টিফিকেট নিয়ে একটা সেক্স কমেডি বানানো যায় না ভাই? জানি না কেন ভাবে না, বিশাল অডিয়েন্স আছে ভাই, অ্যাডাল্ট কমেডি ঠিকঠাক বানাতে পারলে বিশাল অডিয়েন্স আছে। কন্টেন্ট তো দিক অ্যাটলিস্ট। শান্তনু এটা কি কন্টেন্ট? এনিওয়ে যাই হোক, আরে যাই হোক, মুভিং অন। দ্যাট ইজ স্ট্রেঞ্জার থিংস আসছে এই 26 তারিখ, ভলিউম 1 ড্রপ করতে চলেছে। এবং যারা আমার ক্লোজ তারা জানে যে আমি স্ট্রেঞ্জার থিংস এর যে ট্রেনটা সেটা অনেক লেট করে চেপেছিলাম। সিজন 4 এর রিলিজ হওয়ার কিছু পর শুভ লিটারালি আমার মাথা খেয়ে দিয়েছিল, সবই দেখেছিলাম, আর আমার দেখার ইচ্ছে ছিল, জাস্ট দেখা হচ্ছিল না কোনো কারণে। স্ট্রেঞ্জার থিংস সিজন 4 এ আমি তখন অব্দি স্ট্রেঞ্জার থিংস দেখিনি, এমন লেভেলের হাইপ দেখেছিলাম, আমি জেনুইনলি বলছি, ঠিক আছে, নেটফ্লিক্সের কখনো কোনো জিনিসে ওই লেভেলের হাইপ আমি দেখিনি। অনলি গেম অফ থ্রোনস এটার কাছাকাছি ছিল, মানে সেটা এইচবিও ছিল অফকোর্স, বাট এখানে লাইক সিজন 4 এর সময় নেটফ্লিক্সের যা যা রেকর্ড ছিল সবকটা রেকর্ড ভেঙে দিয়েছিল। অ্যান্ড এত ভ্যারাইটি অফ অডিয়েন্স আছে, লাইক যারা তোর কথা অনুযায়ী হলিউডকে চোদে তারাও আছে, যারা একদম ক্যাজুয়াল ভিউয়ার্স তারাও আছে, অ্যান্ড যারা আমার পরিচিত কিছু লোকজন আছে যারা ইংলিশের কোনো কন্টেন্ট কনজিউম করে না, জিরো, লাইক শান্তনুর লেভেলে ইংলিশ কমেন্ট্রি চেঞ্জ করে হিন্দি দিয়ে দেবে, ঠিক আছে, তারা অব্দি স্ট্রেঞ্জার থিংস দেখেছে, অ্যান্ড কেউ ইংলিশে দেখেছে। এইটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এর লেগেসি, এইটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এর সাকসেস। যেখানে একটা ডানজেন্স এন্ড ড্রাগনস এর মতো একখানা গেম যেটা গিকরা খেলতো, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে এসে এইভাবে যে একটা ম্যাচ এখন কিন্তু আর ওই জিনিসটা নেই যে কতগুলো বাচ্চা ছেলে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, মানে সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এবং ডিএনডি খেলছে। সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে স্ট্রেঞ্জার থিংস 5 এর ট্রেলার দেখে যা খুব ক্লিয়ার যে দিস ইজ নাও মার্ভেল লেভেল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, যার জন্য ওরা আই বিলিভ ভালো রকম ভাবে থিয়েটারে লঞ্চ করছে ফাইনাল ভলিউমটা। দুর্দান্ত, আমি খুব এক্সাইটেড। এই জিনিসটা বলছিলাম, আমি স্ট্রেঞ্জার থিংস দেখা শুরু করেছিলাম, ফার্স্ট 2টো সিজন দেখেছি, আমি ছেড়ে দিয়েছিলাম এই কারণেই, এই সরোদে যেটা বললো যে কয়েকটা বাচ্চা ছেলে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিয়ে তাদের সাথে একটা জিনিস ঘটছে। আমার খুব মানে আমার অ্যাকচুয়ালি টেস্ট এরকম হয়। আজকে দেখছিলাম 13B দেখছিলাম আর মাদেবেলের, ওটা বিশাল প্রশংসা শুনেছি, খুব ভালো একটা হরর মিস্ট্রি সিনেমা, বাট আমার কনভিন্সিং লাগেনি। কনভিন্সিং বলতে একটা জিনিস হচ্ছে যে এটা তো হওয়ার কোনো দরকার ছিল না, এটা স্বাভাবিক ব্যাপার। এরপর অনেকেই বলতে পারে যে হ্যাঁ সিনেমাটিক ক্ষেত্রে অনেক ধরে নিতে হয়, বাট আমার সব দিন এই টেস্টটা দেখেছি যে আমি যদি কিছু একটা দেখছি, মন দিয়ে টাইম দিচ্ছি, তারা আমাকে কনভিন্সিং হতে হবে আমার জন্য, মানে আমি লুপহোলস যাতে খুঁজে না পাই। তো আমার ওই স্ট্রেঞ্জার থিংস ওই জিনিসটা হচ্ছে যে তোমাদের লাইফে যখন এত কিছু ঘটছে, তোমরা রাত্রি 12টার সময় বাচ্চা ছেলেরা বেরোচ্ছে কেন বাইরে? এটা আমার ফার্স্ট কোশ্চেন ছিল, মানে এটা জেনুইন কোশ্চেন ছিল যে এত মানুষের হাইপ, যদি কেউ হাইপ না করতো আমার কোনো সমস্যা ছিল না, যেহেতু এত হাইপ করছে, এত কিছু সমাজ লাইফে প্রবলেম চলছে, তাও 12টার সময় বড়রা ঘুমিয়ে যাওয়ার পর বাচ্চারা বেরোচ্ছে সাইকেল নিয়ে, এই জিনিসটা আমার বিশাল প্রবলেম ছিল। তো আমি সেকেন্ড সিজনের পর বন্ধ করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তারপর থেকে শুনছি 3rd 4th সিজন থেকে ওরা সেটা অন্য লেভেলে নিয়ে যেতে শুরু করে। আর আনফরচুনেটলি আমার দেখা হয়নি, আর আমি দেখা শুরু করবো 5টা আসার আগে, আমি 5টা কন্টিনিউ করবো সবার সাথে। তো আমিও বেশ এক্সাইটেড আছি।
সিজন 2টা বেসিক্যালি ছিল তোর একটা ট্রানজিশন পিরিয়ড, হ্যাঁ, যেখানে মানে এটা তো বানানো হয়েছিল একটা মোরলেস লিমিটেড সিরিজ হিসাবে বানিয়েছিল, যথেষ্ট স্মল বাজেটেরই ছিল, মানে নেটফ্লিক্সের তুলনায় যেটা স্মল বাজেট হয় অবভিয়াসলি সেই রকম ইয়েতে, এবং ডেভিড হারবার ছাড়া আর আমাদের ওয়াইনার রাইডার ছাড়া সেই অর্থে কেউ বড় স্টার ছিল না, ঠিক আছে। ওরা একটা সিজনের জন্যই মোরলেস বানিয়েছিল, তারপর দেখবো কি হয়। সেখান থেকে ওরা রিয়েলাইজ করলো যে এটার একটা পোটেনশিয়াল আছে, তো যেখানে তুই ছেড়েছিস না সেখানে অনেকে ছেড়েছে, ওই ট্রানজিশনটাই ছেড়েছে। কিন্তু স্ট্রেঞ্জার থিংস এর ট্রানজিশনটা যখন কমপ্লিট হয়েছে, সিজন 3, সিজন 4 এন্ড নাও সিজন 5 যখন আসছে, গ্র্যাজুয়াল একটা দেখতে পাচ্ছি আমরা, মানে জন উইক টাইপের প্রত্যেকটা নতুন রিলিজে ওদের কোয়ালিটি আরো আপ হচ্ছে, ভিউয়ারশিপ আরো আপ হচ্ছে, ঠিক আছে, এবং মানে খুব স্যাটিসফাইং। তোর জিনিসটা লজিকে প্রবলেম লাগুক, ওই বিলিভেবিলিটি অসুবিধা থাকুক, যাই হোক, তুই স্ট্রেঞ্জার থিংস দেখে আর কিছু না হোক তুই লাস্টে খুব স্যাটিসফাইড হবি। এইটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এর মানে ইউএসপি আমি বলবো, এবং সঙ্গে উইয়ার্ড থিংস এবং ক্যারেক্টার ডাইনামিক্স যেগুলো আছে সেগুলো তো আছেই। বাট হ্যাঁ, আমি বারবার বলতে চাই, মানে যদি স্টিভ বা ডাস্টিনের কারো কিছু হয়েছে সিজন 5-এ, আব শুরু হোগা মত কা নঙ্গা নাচ, ঠিক আছে, আগুন লেগে যাবে চারদিকে, আই সোয়ার। ওই দুজনের যেন কিছু না হয় ভাই। মাস ক্যান্সেলেশন অফ নেটফ্লিক্স, মাস ক্যান্সেলেশন হবে, রিপোর্ট করব, ব্লক করব, যা পারবো করব, খবরদার যেন কিছু না হয়। দে আর ন্যাশনাল ট্রেজার্স। তো যেটা এতক্ষণ স্ট্রেঞ্জার থিংস এর মানে রাইজের একটা কন্টেক্ট দিলি, যেহেতু আমি তোদের ওখানে সবার থেকে প্রথমে আমি যখন দেখা শুরু করেছি, সো দেখ তখন নেটফ্লিক্স ইন্ডিয়া যেরকম গেম অফ থ্রোনস এর সাথে একটা বড় সিমিলারিটি পাই। কেন বলছি, গেম অফ থ্রোনস শো বিকেম মোর পপুলার দেন এইচবিও দ্য নেটওয়ার্ক। এইচবিও ইন্ডিয়াতে লিগালি তো অনেক পরে এসছে, হটস্টার আসলো তারপরে, একদম 2011 থেকে শো। তো স্ট্রেঞ্জার থিংস এর ব্যাপারটা কি, আমি একটা ইন্ডিয়ান কন্টেক্সট ঢোকাচ্ছি, আমার কাছে মানে এখন সে ওয়াইএস স্পাই ইউনিভার্স করুক, নতুন সাইয়ারা করুক, হোয়াট এভার, আমার কাছে ইয়াশরাফ ফিল্মস মানে এখনো যখন ফার্স্টে লোগোটা আসে, লোগোটাতে লাল রঙের করতে গেলে ফন্ট এবং ব্যাকগ্রাউন্ডে ওই টাইপের একটা মিউজিক হয়। ধার্মা ফর মি সিং যে কুচকুচাতার মিউজিকটা হবে, ধার্মার ওই টিপিক্যাল লোগো। সো নেটফ্লিক্স তখনও ইন্ডিয়াতে লঞ্চ করেনি। যারা প্রথম থেকে স্ট্রেঞ্জার থিংস দেখছে তারা হয়তো আমার এই কথাগুলো কানেক্ট করতে পারবে, ইন্ডিয়াতে লিগালি লঞ্চই হয়। স্ট্রেঞ্জার থিংস যখন বলতে গেলে মানুষ টরেন্ট থেকে ডাউনলোড করে যখন দেখছে, তার কিছু মাস পরে যখন দেখলো যে ইন্ডিয়াতে বিশাল পপুলার হয়ে গেল মানে স্ট্রেঞ্জার থিংস এই শোটা, তার কিছু মাস পরে কিন্তু ইন্ডিয়াতে লিগালি নেটফ্লিক্স ফার্স্ট বার লঞ্চ করবে। এন্ড যেহেতু স্ট্রেঞ্জার থিংস এর লোগোটাও মানে পুরো রেড ফন্ট, এবং নেটফ্লিক্স এর যে ঠিক করে যে এই মিউজিকটা হয় সেটাও বলতে নেটফ্লিক্স এর লোগো ইজ রেড। ফর মি নেটফ্লিক্স যত ভালো শো করেনি, নেটফ্লিক্স ফর মি ইজ স্ট্রেঞ্জার থিংস। মানে ওই সিমিলার, মানে যে কোনো আমি ওই জিনিসটা আমি জানি না তোদের হয় কিনা, যেরকম ইয়াশরাফ ফিল্মসের যে কোনো সিনেমা দেখলে আমার প্রথমেই মনে হয় আচ্ছা সেই তো পিক রিয়াজ চোপড়ার সিনেমা দেখছি, মানে যখন সিনেমাটা শুরু হয় ওই মিউজিকটা শুনলে একটা রিকল ভ্যালু পাই। নেটফ্লিক্সে আমি কোনো একটা অরিজিনাল সিরিজ বা সিনেমা দেখলো না, কিন্তু ওই মিউজিকটা আসলে তারপরেই মনে হয় যেন স্ট্রেঞ্জার থিংসের মিউজিকটা শুরু হবে। এই জিনিসটা আমার খুব হয়। হ্যাঁ, মানে একটা কথাই বলতে গেলে যে স্ট্রেঞ্জার থিংস আর নেটফ্লিক্স অনেকের কাছে সিনোনিমাস হয়ে গেছে। মানে একটা যে আইপি ওরা ক্রিয়েট করেছে না, ওরা এটা কখনোই, মানে আমি জেনুইনলি ভাবতে পারছি না যে স্ট্রেঞ্জার থিংস এর পরে নেটফ্লিক্স এর কি হবে। এন্ড আই গেস নেটফ্লিক্স এর লোকরাও সেটা ভাবতে পারছে না। সো ওরা কি করেছে, ওরা খুব স্মার্ট একটা জিনিস করেছে, যেটা ধর শান্তনুর যেমন প্রবলেম ছিল যে রাত্রিবেলায় সাইকেল নিয়ে কেন বেরোচ্ছে, আমার সমস্যা ছিল যে 20 বছরের ছেলেগুলো একটা সাইকেল চালাচ্ছেই কেন, ঠিক আছে, লাইক 80s-এ 20 বছরের ছেলে মানে তার অলরেডি একটা সেকেন্ড হ্যান্ড হোক ভাঙা ফুটা হোক গাড়ি আছে ভাই, ঠিক আছে, সেই মানে কার ছেড়ে দিয়ে সাইকেল কেন চালাবে ওই বুড়ো ধামড়া 6 ফুটের ছেলেগুলো, ঠিক আছে। তো এই জিনিসটা শুধু আমারই খটকা লেগেছে নয়, এই জিনিসটা অ্যাপারেন্টলি নেটফ্লিক্স এর লোকজনেরও খটকা লেগেছে। বাট ওরা এই যে সোনার ডিম পাড়া মুরগি তাকে বা হাঁস যাই ওঠে তাকে মারতে চাইছিল না। তো ওরা যেটা করেছে খুব বুদ্ধিমানের কাজ করেছে, যে ওই অরিজিনাল ভয়েস কাস্ট সবাইকে নিয়েছে এন্ড একটা সিজন 2 আর সিজন 3 এর মধ্যে একটা অ্যানিমেটেড বানাচ্ছে, ঠিক আছে, যেটার একটা ফার্স্ট লুক টাইপের আপলোড করেছে ওরা রিসেন্টলি, স্ট্রেঞ্জার থিংস টেলস অফ 85 বলে কমেন্টারি উইথ দ্য মেকারস কমেন্টারি, যে ওরা হ্যাঁ
এবং আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমাদের অরিজিনাল কাস্ট ওখানে আছে, and তারা সেই সময় যে বয়সে ছিল সেইটাও আছে, জাস্ট একটা আলাদা একটা ভাইব। তাছাড়া এমনিতে আরেকটা জিনিস ওরা করেছে যেটা তুই সিজন 4-এ যেটা হয়েছিল, যে মানে যেহেতু মোস্টলি এটা করা হয়েছিল মিলি ববি ব্রাউনের ইয়ের জন্য, 11-এর ক্যারেক্টারটার জন্য, মানে ও তো খুব গ্রো করে গেছে এখন, ও যে বাচ্চা এইটুকু পুচকেটি ছিল সেটা আর নেই এখন। তো ন্যাচারালি ওরা কি করেছে যে ওর সিনগুলো জাস্টাপোজ করেছিল ওর ছোটবেলার ইয়ে দিয়ে, ঠিক আছে, যে ও ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, ঠিক আছে, মানে এই বড় 11 দাঁড়িয়ে আছে আর এখানে ছোট 11 দাঁড়িয়ে আছে, তো খুব সুন্দর ওটা ডিএজিং দিয়ে করেছিল। সেই কনসেপ্টই আমরা দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার থিংস এর। বাই দ্য ওয়ে ফার্স্ট 5 মিনিটস রিলিজ করেছে, আমি জানি না তুই দেখেছিস কিনা শুভ, ফার্স্ট 5 মিনিটস রিলিজ করেছে, ঠিক আছে। মানে আমি এটা তোদের একটা জাস্ট এক লাইনের একটা অপিনিয়ন জানতে চাই। আমি প্রথম না ভালো লাগতো আমার যখন দে রিলিজ তো, এবং তারপর থেকে দেখি যে নেটফ্লিক্স প্রতিটা সিরিজ বড় কিছুতে 5 মিনিট 2 মিনিট রিলিজ করে দেয়। আই রিয়েলি ডোন্ট লাইক দিস ট্রেন্ড। মানে ওই সিরিজ শুরু করার এক্সাইটমেন্ট আমার আমি ইচ্ছা করে দেখে নিয়েছিল, খুলিনি। হ্যাঁ দেখ, মানে অন্যান্য জিনিসের ক্ষেত্রে আই টোটালি এগ্রি, বাট স্ট্রেঞ্জার থিংস এর ক্ষেত্রে প্রথম কথা ইট হ্যাজ বিন সো লং, মানে দুটো সিজনের মাঝে যে গ্যাপটা থাকে হিউজ থাকে ওদের। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাই মানে এক একটা এপিসোড ওদের 1 ঘন্টা করে আছে, তার বেশি আছে, ফিনালেটা লাইক 2.5 ঘন্টা হবে, সো দে ক্যান স্পেয়ার 5 মিনিটস ইজিলি, তো দিয়ে রে। দেখতে গেলে না মার্কেটিং এর দিক থেকে দেখতে গেলে ভালো জিনিস, কারণ এটা তোমাকে কোনো সময় মানে ব্যাকলেস কিছু দেবে না এটা, বা তোমাকে নেগেটিভ কোনো ইয়ে দেবে না, কারণ সবসময় তোমার হাইপ করবে, তাই না? তো যেটা বলবো ওই পয়েন্টটাও ঠিক, যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তো তার মাঝখানে একটা হুক করার জন্য যে আভি হাম জিন্দা হ্যায় ধর্মেন্দ্রের মতো, তো কিন্তু কনভারসেশন শুধু যে মানে সিজন নতুন সিজন আসছে বা লাস্ট সিজন আসছে এবং অ্যানিমেটেড এটা আসছে সেটা নিয়ে না, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম সেম জিনিসটা বলতে গেলে নেটফ্লিক্সের এই স্ট্রেঞ্জার থিংসে হয়েছে, যেখানে মিলি ববি ব্রাউন এবং বল না লোকটার নাম বল, এই করেছে ওই করেছে, সেই নিয়ে বিশাল বড় কিছুদিন ধরে ক্যাটাল হচ্ছিল। ও বাবা, 2 দিন আগে দেখছি প্রিমিয়ারে দুজন একসাথে কথাবার্তা বলছে বিন্দাস। তারপরে আগের দিন রিপোর্ট আসলো যে ডেইলি মেল, ইউকের বিশাল বড় একটা নিউজ পাবলিকেশন এজেন্সি, হয়তো আপনারা যারা একটু ফলো করেন তারা জানেন, ডেইলি মেল এটাকে পুরোটাই কাইন্ড অফ একটা মশলা চালিয়ে একটা ফেক নিউজ রিপোর্ট পুরো চালিয়ে, মেবি মেকার্সরা হয়তো ট্রু করে। তো দিদি দাও তো মিডিয়া যাও মিডিয়া এগুলোকে বলতে গেলে হয়তো কিছু করে বলেছে, সেটাকে বলতে গেলে এই মলেস্টেশন, এই বুলিং, এই সেই নিয়ে পুরো ঢুকিয়ে দিল। এবং এটা তো মিডিয়ার কমেন্ট্রি নিয়ে একটা কথা মাথায় এলো, একটা নতুন সিরিজ বেরিয়েছে, শুভ দেখেছিস? অ্যাপেলে বেরিয়েছে, ঠিক আছে, প্লুরিবাস বলে। প্লুরিবাস হচ্ছে বেসিক্যালি, যারা জানে না কনটেক্সট, এটা হচ্ছে ব্রেকিং ব্যাডের যারা মেকার্স, ভিন্স গিলিগান সে নিজে বানিয়েছে। হ্যাঁ, মানে দুটো এপিসোড লঞ্চ করেছে এখন অব্দি, ঠিক আছে। ব্রেকিং ব্যাডের যে প্রিকুয়েলটা ছিল বেটার কল সল, ওখানে যে অন্যতম বড় একটা ক্যারেক্টার ছিল কিম ওয়েক্সলার, তার রোলটা যে প্লে করেছিল সে রিয়া সিহন আছে এখানে। হ্যাঁ, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, তো ওকে এখানে লিড হিসেবে আছে ক্যারল। এবার ব্যাপার হচ্ছে দেখ, কিছু জিনিসের সম্পর্কে না আমি নর্মালি তোদেরকে সেল করতে গেলে সেটার ভালো ভালো জিনিসগুলো বলি, হ্যান ত্যান, ঠিক আছে, হাইলাইটস গুলো বলি। এইটা এমন একটা জিনিস যেটা ভিন্স গিলিগানের সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি, যে কিচ্ছু না জেনে দেখতে বসা উচিত মানুষের, কিচ্ছু না জেনে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব এই মানে আপনাদের কমপ্লিটলি রেকমেন্ড করছি, অবশ্যই দেখুন। এই দুটো এপিসোড লঞ্চ হয়েছে, নেক্সট আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 15th নভেম্বর রিলিজ হবে 3rd এপিসোড। কিন্তু যদি এই জায়গাটাও স্কিপ করতে চান করতে পারেন, কোনো স্পয়লার থাকবে না, জাস্ট আমি থিমটা বলছি। ভাই এত সুন্দর এআই নিয়ে, হিউম্যানিটি নিয়ে যে কমেন্ট্রি করেছে না, মানে তুই ধারণা করতে পারবি না। মোটেই এটা ঠিক ওই ওরকম শিক্ষণীয় টাইপের না, ঠিক আছে, বাট মানে যা করেছে সবগুলোর উপরে একটা ইয়ে, মানে ধর তুই যদি তোর জম্বি ফ্লিক দেখেছিস তুই কোনো, তোর যদি লাস্ট অফ আস দেখে মনে হয়েছে যে এই তো জম্বির ইয়েটায় কনসেপ্টটাকে বেশ আলাদা করে টুইস্ট করে একটা সায়েন্টিফিক অ্যাঙ্গেল দিয়েছে এই ওই, ঠিক আছে, এখানে হচ্ছে তোর ওরকম এক্সপেকটেশনের উপরে এমন খেলেছে, ঠিক আছে। এক হচ্ছে এআই, আর 2 হচ্ছে আমাদের যে কোভিড-19 আমরা ফেস করলাম, করোনা ভাইরাস,
এই দুটোর ওপরে এত সুন্দর কমেন্ট্রি করেছে কেউ আমি খুব কম দেখেছি, ঠিক আছে, খুব কম দেখেছি। অ্যান্ড ব্রেকিং ব্যাড যারা দেখে তারা জানে যে ভিন্স গিলিগান মানে হ্যাঁ হ্যাঁ ও ও হচ্ছে খুব বেশি না ডায়লগে অত বেশি বিলিভ করে না, মানে হি রাইটস এক্সেলেন্ট ডায়লগস, কিন্তু ও সবসময় চেষ্টা করে যে ওই শো নট টেল, ঠিক আছে, বলবো না দেখাবো। হ্যাঁ, এখানে ওই রকম একখানা সিনারিও ক্রিয়েট করবে যেখানে সেকেন্ড এপিসোডটার প্রথম 12 মিনিটে একটা ডায়লগও নেই, বাট তুই জাস্ট লাইক এমনি করে দেখছিস যে কি হচ্ছে কি হচ্ছে, এ কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি করতে চাইছে, এইরকম করে। কেন কেন ইয়েতে তোমার ব্রেকিং ব্যাডে যেখানে ওই মাছিটা ঢুকে যাবে ল্যাবে, একটা ফ্লাই এপিসোডটা, ইয়েস ইয়েস একটা গোটা এপিসোডে শুধু মাছি দাঁড়াবে আর তুমি শুধু এভাবে বসে থাকবে যে তোমাকে একবার মনে হবে যে কি দেখছি। গোটা এপিসোড শেষ হবে, মাছিটাকে ধরবে, কি দেখলাম এতক্ষণ ধরে 40 মিনিট ধরে। হে শান্তনু, খুব ইন্টারেস্টিং জিনিস শোন, গোটা ব্রেকিং ব্যাডের ইয়েতে না 5টা সিজনে একটা এপিসোড ছিল যেটা 8 এর নিচে রেটিংস ছিল IMDb তে, ওই ফ্লাই এপিসোডটা, ঠিক আছে, রিসেন্টলি ওটাও 8 হয়ে গেছে। 5টা সিজনে একটা এপিসোড নাই 8 এর নিচে, এন্ড 8 এর ঘরেও আছে হাতে গোনা কয়েকটা এপিসোড, লাইক সব 9 এর কাছাকাছি। ও মাই গড, যাই হোক মানে মাস্টারফুল। তো এখানে সেই জিনিস দেখা যাচ্ছে, এন্ড সঙ্গে ভিন্স গিলিগানকে এখন সবাই ব্রেকিং ব্যাডের বাইরে কেউ চেনে না, কিন্তু ভিন্স গিলিগান অনেকে হয়তো জানে না। ভিন্স গিলিগান তো এককালে সেই উইল স্মিথের একটা সিনেমা বেরিয়েছিল, তোর মনে আছে? উইল স্মিথ সুপার হিরো রোলটা করেছিল হ্যাংকক, এককালে দেখতাম আমরা সবাই, ওইটাও ভিন্স গিলিগানের লেখা, ওই ধরনের জিনিস, ঠিক আছে। তারপর তোর কেন জানো মানে খুব শুনেছি খুব বেশি মনে হচ্ছে হ্যাংককটা। না 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 ভিন্স গিলিগান, হ্যাংকক তো দেখেছি। আচ্ছা হ্যাঁ, ভিন্স গিলিগান তো মানে হি ইজ দ্য রাইটার অফ দ্যাট। তারপর তোর এক্স ফাইলস হতো, যেটা আমাদের ইন্ডিয়াতে কম পপুলার বাট লাইক বিদেশে বিরাট পপুলার, সেইগুলোরও ক্রিয়েটার ছিল ভিন্স গিলিগান, ঠিক আছে। তো ওর ওই ব্যাকগ্রাউন্ডটাও আছে, সেটা দিয়ে এখানে করেছে একটা মাস্টারফুল জিনিস করেছে। অলরেডি সিজন 2 এর জন্য ইয়ে হয়ে গেছে, রিনিউ হয়ে গেছে, অ্যান্ড ওরা দে আর প্ল্যানিং 4 সিজনস। অ্যান্ড অ্যাপেল হ্যাটস অফ, অ্যাপেল ওদের রিসেন্ট টাইমে ভাই যেখানে কোয়ালিটি নিয়ে গেছে, দ্য স্টুডিও থেকে শুরু করে, ঠিক আছে, ওরা এত সুন্দর টেড ল্যাসো আরো মানে বিরাট বিরাট সব জিনিস বানাচ্ছে। আই থিঙ্ক দ্য বেয়ারও বোধ হয় অ্যাপেলেই। তো মানে ওরা দে আর কিলিং ইট উইথ দ্য কন্টেন্ট। এইটা সেম হবে জিনিসটা, লেভেলের হিট করবে। এত টাকা দিয়ে যদি আইফোন বেচে, সেই টাকাটা তো কোথাও লাগাতে হবে, লাগাচ্ছে ট্রেনটারে তো আর লাগাচ্ছে না আইফোনে, তাই না? এসব বলে লাভ নেই। যাই হোক, নিয়ে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে আমি জানি না তোরা দেখেছিস কিনা, সিনেমাটার নাম হাক। সিনেমাটায় অ্যাক্টিং করেছে ইমরান হাশমি এবং ইয়ামি দত্ত। সিনেমাটা যদি কেউ না দেখে থাকেন, আমি হাইলি রেকমেন্ড করব আপনারা দেখুন। যেই লেভেলের বলতে গেলে পারফরমেন্সেস, যেই লেভেলের বলতে গেলে স্ক্রিন প্লে, এবং এই যে রিলিজিয়াস কাইন্ড অফ সিনেমাতে আমরা সবসময় দেখি যে একটা সার্টেন কাইন্ড অফ এই রিলিজিয়ানকে হেট করা বা এই একটা সফল ন্যারেটিভ চলে। এখানে ওরকম আপনারা অনেকেই হয়তো পড়েছেন বা হয়তো নিউজ আর্টিকেলসে শুনেছেন, সেটা হচ্ছে শাহবানুর কেসটা, ট্রিপল তালাক। সেই ব্যাপারে আপনারা যথেষ্ট জানেন। যদি কেউ একদমই কিছু না জানে, একটু হালকা গুগল করে নিতে পারেন, ট্রিপল তালাক কি জিনিস, ট্রিপল তালাক বিলটা কি হয়েছিল, একটু জাস্ট গুগল করে নেবেন। সেইটার ব্যাপারে সিনেমাটা বানিয়েছে ট্রু স্টোরির উপরে বেস করে। সেখানে ইমরান, প্রথম কথা হচ্ছে বিগ স্যালুট ইমরান হাশমি, যে মানে এরকম একটা সিনেমাতে সে একটা মুসলিম হয়ে এরকম একটা সিনেমাতে অ্যাক্টিং করতে রাজি হয়েছে। মানে ওই ব্যাড বা বলিউডে তো কথাটা ছিলই যে আখ্যা বলিউড এক তারা, ইমরান হাশমি এক তারা, ঠিক আছে। মানে ইমরান হাশমির বক্স অফিস হয়তো ভুল একদম নেই, উইচ ইজ আনফর্চুনেট বিং দ্য অ্যাক্টর হি ইজ। বাট যেই লেভেলের বলতে গেলে অ্যাক্টর এবং যেই লেভেলের কিছু কিছু স্মার্ট কেরিয়ার চয়েসেস করছে, ব্রেভ কেরিয়ার চয়েসেস করছে, এবং তার সাথে আই ডাউট যে সারা ইন্ডিয়ান সিনেমাতে এই বছর বা নেক্সট বছরও কোনো ফিমেল অ্যাক্ট্রেস এত ভালো পারফরমেন্স দেবে যেটা ইয়ামি গৌতম দিবে। সেখান থেকেই আমার একটা পয়েন্ট হচ্ছে, যারা হাত দেখেন নি তারাও কমেন্টে জানাতে পারেন, ইয়ামি গৌতম আমার খুব বিশাল ভাবে আন্ডার রেটেড মনে হয় এবং আন্ডার অ্যাপ্রিসিয়েটেড মনে হয়। আন্ডার রেটেডের থেকে বেশি আন্ডার অ্যাপ্রিসিয়েট। সেই লেভেলের হাইপ পায় না যেরকম সোকলরা দীপিকা পাডুকোন পায়, সেই লেভেলের অ্যাপ্রিসিয়েশন পায় না যেরকম, বা সেই লেভেলের অ্যাওয়ার্ডস তো পাই না যেরকম একটা আলিয়া ভাট পায়। বাট আস্তে আস্তে
ইয়ামি গৌতম ইজ ক্রিয়েটিং আ ম্যাসিভ নিশ ফর হারসেলফ। একটা প্রবলেম হচ্ছে সে এত কম সিনেমা করে, বাট যেই যেই সিনেমা করে সে কিন্তু কিছু না কিছু একটা নিজের খাপ পেয়ে যায়। এটা আমি বারবার এই জিনিসটা দেখি। তোদের ইয়ামি গৌতম নিয়ে কি বক্তব্য একটু বলতে পারিস? বিকজ আই থিঙ্ক শি ইজ ভেরি ভেরি আন্ডার অ্যাপ্রিসিয়েটেড এবং বলিউড থেকেও বলতে গেলে কোনো সাপোর্ট সেরকম পায় না। আমি গৌতম আর তোমার কৃতি সানন, আমি বলছি আপনার কথাটা কেন বললাম, কারণ এই দুজনেরই দেখবে খুব কম সিনেমা আছে, বাট কৃতি সাননটা তুমি দেখবে প্রত্যেকটা সিনেমা মনে রাখার মতো। মানে শুরু থেকে যখন করছিল, বা তোমার শ্রদ্ধা কাপুরেরও দেখবে একটা জিনিস, যে সিনেমা কৃতি সাননটা বাদে, কৃতি সানন অনেক ফালতু সিনেমা রয়েছে, শুরুর দিকে অনেক বেছে বেছে করছিল, বাট শ্রদ্ধা কাপুরের দিকে প্রত্যেকটা সিনেমাই মনে রাখার মতো। শ্রদ্ধা কাপুর একটা সিনেমা বলে, এই সিনেমাটা তো দেখিনি শ্রদ্ধা কাপুরের প্রত্যেকটা সিনেমার চয়েসেস গুলো খুব ভালো। কৃতি সাননও সেই সব সিনেমায় চুজ করে যেখানে অ্যাক্ট্রেসের কিছু করার আছে, মানে এমন নয় যে সাইড অ্যাক্ট্রেস হিসেবে যাচ্ছে। খুব কম সিনেমা রয়েছে, সানাম রে করেছিল, সেটা এক ধরনের ছিল, বাট খুব কম সিনেমা আছে যেখানে তোমার আমাদের ইয়ামি গৌতম পার্ট নিয়েছে। আর ইয়ামি গৌতম ব্যাপারে কি, দেখতে এত সুন্দর দেখতে, আর সেখানে যখন এই ইমোশনাল সিনগুলো করে না, ধারে কাছে আমি কাউকে ভাবতেই পারি না। যখন ইমোশনে এসে, আমি তো হাক দেখিনি, বাট অনেক সিনেমা রয়েছে যেখানে ইমোশনে এসে চেঁচাচ্ছে বা নিজের দাবিটা রাখছে, কিছু একটা করছে, সেই সব জায়গাগুলোতে একদম অসাধারণ লাগে। তো আমার বেশ খুব ভালোই লাগে। এই নেক্সট সিনেমা করেনি, মানে আমি একটা জাস্ট ছোট্ট একটা বলছি, বাদলাপুর আমরা সবাই বরুণ ধাওয়ানকে নিয়ে এত অ্যাপ্রিসিয়েশন করি, রাইটফুলি সো। নওয়াজউদ্দিনকে নিয়ে এত অ্যাপ্রিসিয়েট করি, রাইটফুলি সো। আমরা শ্রীরাম রাঘবনকে নিয়ে এত অ্যাপ্রিসিয়েট করি, রাইটফুলি সো। সিনেমাটা ভালো, সবাই ভালো। সেখানে ইয়ামি গৌতমের ছোট্ট রোল, ওইটাই যদি বলতে গেলে অন্য কোনো অ্যাক্ট্রেসকে দিয়ে দেয় না, সে বলতে গেলে ওভার দ্য টপ চলে যেতে পারে, যেটাই ইয়ামি গৌতম যায়নি সেই সময়টা। প্রথম সিনেমা ভাই ভিকি ডনারে একটা এত সুন্দর, ঠিক আছে সব ভাই, দেখতে সুন্দরটা ইজ নট আ ট্যালেন্ট রাইট নাও উইচ আই থিংক। আজকাল কেউ দেখতে সুন্দর খারাপ, কেউ দেখতে খারাপ না, তুই ইনস্টাগ্রাম খোল, সবাই দেখতে সুন্দর। বাট ব্যাপারটা হচ্ছে, মানে ভিকি ডনারের বলতে গেলে একটা সেন্সিটিভ রোল ইন আর ডেবিউ ফিল্ম, সেখান থেকে আমি দেখছি ইয়ামি গৌতম হ্যাজ ক্রিয়েটিং আ নিশ ফর আস। এবং কিছু কিছু অ্যাক্টিং এত সুন্দর করে, এত সাটল ভাবে অ্যাক্টিং করতে পারে, আমার দারুণ লাগে। কাবিরে কি সুন্দর অন্ধের অ্যাক্টিং করেছিল ঋত্বিকের সাথে, তাল মিলিয়ে। মানে ইয়ামি গৌতম হাইট না পাওয়ার কারণটা হচ্ছে, বাকি যতগুলো অ্যাক্ট্রেস আসে না, যাদের নামগুলো বললাম, তারা প্রত্যেকে মেইন স্ট্রিম সিনেমাতে প্রচুর অ্যাক্টিং করেছে। মানে যেগুলো তোমার ধরো ওই নাচ গান এইসব জিনিসগুলো হবে, ইয়ামি গৌতমের কেরিয়ারে আমি বললাম যে সানাম রে ছাড়া বাকি মেইন স্ট্রিম বলতে ওই আর কি, যে হিরো হিরোইন টাইপের যে ওই ধরনের সিনেমা একটা রোল নেই। ভিকি ডোনার হোক, সেটাও একটা সোশ্যাল মেসেজ দেওয়া। কাবিরও তো ওই ধরনের সিনেমাই, মানে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। তোমার আমাদের OMG 2 করলো, সেখানেও লয়ার হিসেবে কাজ করছে, এখানেও এক ধরনের। তো ও প্রত্যেকটাই ওই কন্টেন্ট, যেটা বললাম, যে কন্টেন্ট যেখানে রয়েছে, যেখানে অ্যাক্ট্রেসে কিছু করার আছে, যা সাইডে হিরো সাইডে থাকার জন্য নয়, সেই জন্য চুজ করেছে বলেই এক ধরনের অ্যাক্ট্রেস হয়ে রয়ে গেছে, যেটা ক্রিটিক্যালি অনেক অ্যাক্লেমড হয়। ওর ক্যারেক্টার গুলো ওকেও অনেক অ্যাক্লেম করা হয়, বাট হাইপটা ওই কারণে পায়নি। এটা তো অনেক অ্যাক্টরও রয়েছে এরকম, যারা ওই ধরনের সিনেমা করছে, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে, নওয়াজুদ্দিন সিদ্দিকী নিয়ে বললে, যখন নওয়াজুদ্দিন সিদ্দিকী দেখবে, এখন নওয়াজুদ্দিন সিদ্দিকী সবাই খিল্লি করে, ওইরকম জায়গায় নিজেকে নিয়ে চলে গেছে। কিন্তু একটা টাইমে যখন নওয়াজুদ্দিন সিদ্দিকী এমন রোলগুলো করতো, ছোট ছোট বাট ইম্প্যাক্টফুল রোল করতো, তখন কিন্তু সবাই হাইপ করতো। দিয়ে আস্তে আস্তে কি করলো না, ওকে হিরো হতে হবে, ওকে একদম মেইন স্ট্রিম ভিলেন হতে, মানে একদম সিনেমার মেইন ভিলেন হতে হবে, ওরকম জিনিস যখনই করতে হবে, করতে গেছে যখন, তখনই ও নিজেকে ফুটিয়ে দিয়েছে। এই জিনিসটা ইয়ামি গৌতম এখনো করেনি, ওই জন্য সাইডে রয়েছে, সবাই মানে তোমার প্রেজ করছে। তো দেখা যাক পরবর্তীকালে হাই হয়। মানে তুই নওয়াজুদ্দিনের কম্পারিজনে ঠিক আছে, বাট আই ডোন্ট থিংক ইটস আ কারেক্ট কম্পারিজন। আমি কেন বলছি, বিকজ একটা মেয়ে একটা ইন্ডাস্ট্রিতে যেরকম ভাবে আসছে, তুই একটা অ্যাক্টর নওয়াজুদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী, একসময় তো দেখ মেইন স্ট্রিম উইল অলওয়েজ বি অন টপ, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশন থেকে শুরু করে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে মেইন স্ট্রিম রিচেস মোর পিপল। লাইক দেয়ার আর থাউজেন্ড অফ অ্যাক্টর্স হু আর বেটার। টম ক্রুজ, হলিউডে হাজার একজন অ্যাক্টর আছে টম ক্রুজের থেকে ভালো অ্যাক্টিং করে, বাট টম ক্রুজকে সারা বিশ্বে সবাই চেনে কেন? বিকজ হি ইজ আ মেইন স্ট্রিম অ্যাক্টর। দিস ইজ অ্যান আনফরচুনেট যাই বলো, মেইন স্ট্রিম টাচেস মোর পিপল। বাট এখানে একটা, তুই আমার মনে হয় না বলতে গেলে একটা নওয়াজুদ্দিনের সাথে এই কম্পারিজন একই সুতোকে বাদ দিই, তার আই ডোন্ট থিঙ্ক সো। আমি উল্টো জিনিসটা বলছি আর কি, যে নওয়াজুদ্দিন যখন ওই ধরনের জিনিসগুলো করছিল, তখন তাকে নিয়ে সবাই, মানে আমি হাইপের কথাটা বললেন, আমি সেই ধরনের বলছি, তখন তাকে নিয়ে সবাই হাইপ ছিল না ওই সময়, কিন্তু সবাই প্রেজ করতো যে নওয়াজুদ্দিন সিদ্দিকী বিশাল অ্যাক্টর।
সেরকম ইয়ামি গৌতমকে করছে, যখন একটা একটা কন্টেন্ট আসছে, একটা সিনেমা আসছে, ওই সময় সবাই বলছে হ্যাঁ আর্টিকেল 370 কেউ দেখেছি? হ্যাঁ হ্যাঁ সেখানে ইয়ামি গৌতমের পারফরমেন্স দেখেছিস কত পাওয়ারফুল ছিল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, উড়িটা বলতে গেলে উই অল নো ওয়াই ইট ওয়াজ আ হিউজ হিট। টেকনিক্যালি ভালো সিনেমা, এটা সৌরভ এগ্রি করবি রাইট? টেকনিক্যালি খুবই ভালো সিনেমা, বিকি কৌশলকে মিলে গেছিল। উড়ি ট্রেলার থেকে এই যে একটা ডায়লগ ছিল না, যে কি আগে ছুট বলা তো তেরে তেরে দাঁত তেরে আখরোট সে বাহার নিকালুঙ্গি, ওই একখানা ডায়লগ ভাই কি পাওয়ারফুল ছিল ইয়ামি গৌতমে। মানে ছোট ছোট হলেও বলতে গেলে ইয়ামি গৌতমকে দেখেছি খুব বেশি বলতে গেলে অ্যাপ্রিসিয়েশন পায়। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখনো এইটা তো আমরা পিআর হিসেবে বলি, মানে উই অল লাভ আলিয়া ভাট, উই অল লাভ আলিয়া ভাট, কিন্তু এটা তো মানতে হবে যে গালি বয় ইজ অ্যাকচুয়ালি রণবীর সিং, ইটস নট আলিয়া ভাট। আলিয়া ভাটের খুবই গালি বয়তে কারেক্ট। গালি বয় নিয়ে এখনো আলিয়া ভাটকে অনেকে বলতে গেলে ওইটুকু ছোট রোল পারতো, বাট ইয়ামি গৌতম যখন এরকম রোল করে তাকে যেন ধরাই হয় না ভাই। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, ইয়ামি গৌতমের হাজবেন্ড কি জানি, যে ধুরন্ধর বাজাচ্ছে, আদিত্য ধর, another person who is very very underrated, who is not appreciated enough, and সেটা আই থিঙ্ক যদি ধুরন্ধর বড় ব্লকবাস্টার হয়, which I really want, দেখবি সেটা হবে। ধুরন্ধরের যে ডাইরেক্টর আদিত্য ধর, he is the husband of ইয়ামি গৌতম। যাই হোক, হেই ইমাজিন কর এটা একটা বড় মানে ব্লকবাস্টার কিছু হলো, এন্ড দেন ইয়ামি গৌতমকে নিয়ে একটা হার্ড হিটিং অ্যাকশন মুভি কিছু বানানো, সলিড হবে কিন্তু। সাপোর্ট ভাই, she will kill it, absolutely kill it, ঠিক আছে? তো someone else is also killing it, ঠিক আছে? আমরা রিসেন্টলি টিজার দেখেছি মাইকেলের মানে এই টিজারটার আগেও আমরা লুকটা দেখেছিলাম, ফার্স্ট লুক যখন বেরিয়েছিল আমরা সবাই ভেবেছিলাম দিস ইজ এআই, কিছু করার নেই, এটা এআই, এটা মাইকেল জ্যাকসনকে এআই দিয়ে বানানো হয়েছে। বাট না, ওটা অ্যাকচুয়ালি মাইকেল জ্যাকসনের ভাইপো জাফার জ্যাকসন, যে মানে ও যে লেভেলের ওর কাকার মতো দেখতে, ভাই কিছু লেভেলের জিন্স আছে তোর। অ্যান্ড অ্যাকচুয়ালি ছেলেটা কিছু লেভেলের তো হ্যাঁ, অ্যান্ড অ্যাকচুয়ালি ছেলেটা দুর্ধর্ষ গান করে, এবং যেভাবে মুনওয়াকটা পুরো দেখিয়েছে, বিলিজিনের ইয়েগুলো দেখিয়েছে, যেটুকু ছোট 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 জিনিসগুলো রিলিজ করেছিল, আমি খুব এক্সাইটেড এই একটা সিনেমা নিয়ে। মানে এমনিতে আমি মানে মিউজিক্যাল বায়োপিক্স দেখ আমার বিরাট কিছু লাগে এমন বলবো না, কিন্তু ওয়ান টাইম ওয়াচ হিসেবে মিউজিক্যাল বায়োপিক্স আমার খুব ভালো লাগে, ঠিক আছে? একটু ঘিসাপিটা হয়ে গেছে এখন, সেম টাইপের স্টোরি রিপিট করে করে ফর্মুলা, তো আশা করছি এখানে সেটা থেকে বাইরে কিছু দেখতে পাবো। বাট মানে মাইকেল জ্যাকসনের পুরো লাইফটা, হি ওয়াজ দ্যাট পপুলার, অ্যান্ড ওর লাইফের তুই যে পার্টটাই দেখাবি সেটাই একখানা আলাদা লেভেলের ইভেন্টফুল স্টোরি। তো আমি জেনুইনলি এক্সাইটেড, এবং এখন ওটাকে আবার দুটো পার্টে ভাগ করে দিয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে জানিস হয়তো। দুটো পার্ট এখন হচ্ছে না? হ্যাঁ, দুটো পার্ট হচ্ছে না, না দুটো পার্টই হচ্ছে তো, হচ্ছে না, হতে পারে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা, এই সিনেমাটা প্রথমে একটা হওয়ার কথা ছিল, ঠিক আছে? দেন দে ডিসাইডেড যে আমরা দুটো পার্টে না করলে পুরো অত বড় লাইফ স্টোরিটাকে আমরা করতে পারবো না। ওরা দুটো সেকেন্ড পার্টটা পুরো শুট করে ফেলেছে, মানে কাইন্ড অফ লাইক শান্তনু ধন্যবাদের মতো। শান্তনু পুরো শুট করার পরে তারপরে দেখে যে অডিও ঠিকঠাক নেই, ঠিক আছে? সো কাইন্ড অফ ওরকম পুরো শুট করে তারপরে দেখছে যে ওইটা দিয়ে রাইটস, বিকজ ব্যাপারটা হচ্ছে মাইকেল জ্যাকসনের অদ্ভুত জিনিস, কিন্তু তার ফ্যামিলির অফকোর্স বলতে গেলে পারমিশন পুরো দরকার, বিকজ মাইকেল জ্যাকসন যে পুরো বলতে গেলে যত অ্যাসেটস আছে, দ্যাট ইজ কাইন্ড অফ লাইক অ্যাপেল যেরকম নিজেদের বলতে গেলে প্রোডাক্টের থেকে বেরোতে কম, মাইকেল জ্যাকসনের ফ্যামিলি একটুটাই, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, হাজার হাজার কোটি টাকা বলতে গেলে, বিকজ একটা রেপুটেশনের ব্যাপারটা, সেটা একটা। সেকেন্ড হচ্ছে মাইকেল জ্যাকসনের কিন্তু যেরকম রোনাল্ডো উইথ মেসি, অ্যাডিডাস উইথ রোনাল্ডো উইথ নাইকি অর অ্যাডিডাস উইথ মেসি, সেরকমই মাইকেল জ্যাকসনের বেশিরভাগ বা আই গেস 99% মিউজিক রাইটস ইজ উইথ সোনি। সেইখানে একটা কন্ট্রোভার্সি হয়েছে, যেখানে মাঝখানে এটা শোনা যাচ্ছে যে সেকেন্ড পার্ট যদি সেকেন্ড পার্টে পুরো শুট করা হয়েছে, বাট দে দেন রিয়েলাইজ যে তাদেরকে পুরো হয়তো স্ক্র্যাপ করে দিতে হতে পারে। বাট না 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 ভুলটাকে আছিস,
ভুল ট্র্যাকে আছিস, কেসটা অন্য হয়েছে। সোনির কেসটা অ্যাকচুয়ালি অন্য একটা সিচুয়েশন ছিল। সোনি মানে মাইকেল জ্যাকসন একটা সময় টুক 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 করে আর কি ইয়েগুলো কিনতো, বিভিন্ন কপিরাইটস কিনতো এবং তাদেরকে অ্যাক্টর গুলোকেও আর কি সিঙ্গার গুলোকেও চান্স দিত, হ্যান ত্যান এরকম একটা ব্যাপার ছিল। সোনি এটা বুঝতে পেরে সোনি ওর সাথে কন্ট্রাক্ট করে নিয়েছিল, ঠিক আছে, এবং ওকে মানে যখনই ওর কন্ট্রাক্টের বাইরে কিছু করতে তো ওকে পুরো চেপে দিত। তো সেইটার জন্য সোনির যে সিইও ছিল সেই মুহূর্তে আমি লোকটার নাম ভুলে গেছি, মাইকেল জ্যাকসন পাবলিকলি তাকে কল আউট করেছিল হ্যান ত্যান, এবং মাইকেল জ্যাকসন মানে ওর কাছ থেকে ওরই কোম্পানির ইয়েগুলো সোনি আবার লুকিয়ে লুকিয়ে কিনে নিয়েছিল, ঠিক আছে, আন্ডার দ্য টেবিল ওর শেয়ার গুলো। তো ওটা একটা হোল আলাদা কন্ট্রোভার্সি। এটা হচ্ছে মাইকেল জ্যাকসনের একটা ইয়ে ছিল, ঠিক আছে, আমি কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছি না, আমি জাস্ট আমার নিজের রিড বলছি যে হি হ্যাড আ ভেরি রাফ চাইল্ডহুড, ঠিক আছে। তো লোকটা তার জন্য সবসময় চেষ্টা করতো যে কি বলতো বাচ্চাদের সাথে কানেক্ট করার। তুই কোনো সেলিব্রিটিকে যদি ওর গল্প বলতে শুনিস না, শুনবি যে খুব বাচ্চাদের মতো অ্যাক্ট করতো, ঠিক আছে, এবং ও বাচ্চাদের সাথে প্রচুর টাইম কাটাতো। সেইটার মধ্যে থেকেই কিছু ফ্যামিলিজ এসে কমপ্লেন করেছিল যে বাচ্চাদের সাথে বেশি ক্লোজ হচ্ছে হ্যান ত্যান, এই ধরনের একটা হোল খুব বিচ্ছিরি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। টু দ্যাট এক্সটেন্ট যে মাইকেলকে লাস্ট অব্দি ও নিজের নেভারল্যান্ড র্যান্ডসটা অব্দি সম্ভবত বিক্রি করে দিতে হয়েছিল, ঠিক আছে, যেটা ও নিজের হাতে বানিয়েছিল অ্যান্ড অল। এবার ওর মধ্যে সবচাইতে বেশি কন্ট্রোভার্সি হয়েছিল একটা পার্টিকুলার ছেলেকে নিয়ে, ঠিক আছে, যার নামটা এখন পুরো ইয়ে করে দেওয়া হয়েছে আর আলোচনার মধ্যে রাখা যায় না, কন্ট্রাক্টের বাইরে। এবার তো ওদের যখন ঝামেলা হয়েছিল না, তো তখন আউট অফ কোর্ট একটা সেটেলমেন্ট হয়েছিল, কিছু টাকা পয়সা দিয়ে পুরো জিনিসটা মিটিয়ে নেওয়া হয়েছিল যাতে আর ফার্দার কন্ট্রোভার্সি না এগোয়। এবং তার বদলে মাইকেলের যে এস্টেট ওর সাথে সই করেছিল ওই বাচ্চাটার ফ্যামিলির সাথে যে ইন ফিউচার যদি মাইকেল জ্যাকসনের কোনো বায়োপিক হয় বা বায়োগ্রাফি হয়, ওর নাম নেওয়া যাবে না কোথাও, ঠিক আছে, বা ওর এই ইনসিডেন্ট কোথাও দেখানো যাবে না। এবার লায়ন্স গেটের থেকে আমি জেনুইনলি জানি না এটা কি করে হয়েছে, বাট লায়ন্স গেটের কোনো এক জিনিয়াস অ্যান্টোয়ান ফুকুয়া যে সিনেমাটা বানাচ্ছে ডিরেক্টর, তাকে বলে যে হ্যাঁ হ্যাঁ সব করা যাবে। এন্ড মানে আই এম নট ইভেন কিডিং ইউ, ওরা লিটারালি গোটা সিনেমা শুট করেছে, এডিটিং কমপ্লিট হয়েছে, প্রডিউসাররা দেখতে বসেছে, এন্ড দে আর লাইক এটা কি করে আছে এখানে, এটা তো দেওয়া যাবে না, এটা কাটতে হয়। এন্ড দেন ইমাজিন কর তুই অ্যান্টোয়ান ফুকুয়ার মতো একজন তুই ট্যালেন্টেড ডিরেক্টর, তুই একটা দারুণ সিনেমা বানিয়েছিস এন্ড তোকে বলা হচ্ছে যে ভাই এই যে পুরো থার্ড একটা তোর আছে না, এই পুরোটার একটা ওয়ার্ডও তুই রাখতে পারবি না এখানে। সো ওদেরকে যে ওই পুরো সিকোয়েন্সটা আবার ইয়ে করতে হয়েছে, যার জন্য ওরা বাধ্য হয়েছে দুটো সিনেমায় স্প্লিট করতে। এন্ড প্রথম সিনেমাটা ডিল করবে মাইকেল জ্যাকসনের জ্যাকসন 5 জয়েন করা এই ওই থেকে 80s এর কোনো একটা জায়গা অবধি, আমি জানি না বিলিজিন বা কোন কান্ট অবধি এক্স্যাক্টলি, বাট আই থিঙ্ক জ্যাকসন 5 থেকে বেরিয়ে এসে নিজে প্রতিষ্ঠিত হচ্ছে এরকম একটা জায়গা অবধি কিছু একটা থাকবে, কভার করবে, যার জন্য তুই এখানে ওর কোনো লেটার ইয়ে দেখতে পাসনি শর্টস। তো এইটা হচ্ছে কারেন্ট ইয়ে যেটা 1 বছর বাদে রিলিজ করবে। এবার আনঅফিসিয়াল ওয়ার্ড হচ্ছে, এই অফিসিয়াল ওয়ার্ড হচ্ছে যে তোর এই সিনেমাটা আমরা দেখবো, ঠিক আছে, কিরকম পারফর্ম করছে, কিরকম রেসপন্স আসছে, সেই অনুযায়ী আমরা ওটা রিলিজের ডিটেলস দেবো। বাট আনঅফিসিয়ালি সবকিছু ডান এন্ড ডাস্টেড, ওটা 1 বছর বাদে রিলিজ করবে। মানে এই যে যারা এই সকল বলে না বিগেস্ট সুপারস্টার অফ ইন্ডিয়া, গ্লোবাল সুপারস্টার, ভাই আমি আগের দিন মাইকেল জ্যাকসনের একটা ভিডিও দেখছি, আমি মাইকেল জ্যাকসনের নিয়ে একটা ছোট ইনসিডেন্ট বলছি, পার্সোনাল ইনসিডেন্ট, যারা কেউ যদি আমাকে পার্সোনালি জানে, যারা এই ভিডিওটা দেখেছে, দেখে আমার সাথে কেউ স্কুলে পড়ে থাকে, তারা যদি ভিডিওটা দেখে তারা কানেক্ট করতে পারবে। আমি তো একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, তো আমাদের স্কুলে যখনই কোনো বড় মানে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ মারা যেত না, মানে ধরো স্কুলে যখন অ্যাসেম্বলি হতো না, এই সময়টা তাকে ওই 1 মিনিটের জন্য নীরবতা পালন করে, যেরকম বলতে গেলে যে কোনো স্পোর্টিং ইভেন্টে হয়। ভাই মাইকেল জ্যাকসন ভাই ইন্ডিয়াতে বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে, যেদিন মাইকেল জ্যাকসন মারা গেছে আমরা স্কুলে গেছি, আমি ক্লাস 9-এ পড়ি, তখন ক্লাস 8 বা 9-এ পড়ি। ভাই সে লিটারেলি মানে যেদিন মারা গেছে তারপরের দিন স্কুল, দুপুরবেলা বা বিকেলবেলার দিকে হয়তো মারা গেছে, তারপরের দিন স্কুল। ভাই একটা ওয়েস্ট বেঙ্গলের স্কুল, সিবিএসসি বোর্ডের, বাঙালি অলমোস্ট যেখানে 90% হচ্ছে বাঙালি, ইন্ডিয়াতে বসে লাস্ট মাইকেল জ্যাকসন ভিজিট করেছিল 1997-এ ইন্ডিয়াতে, নট ফর এন ইন্ডিয়ান আর্টিস্ট, নট ফর আ ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, তার জন্য 1 মিনিটের নীরবতা পালন।
that is how much influential Michael Jackson was and still I think it is today. মানে এই যে এখন এই রিহানা, টেইলর সুইফট, বিটিএস, আর তোমরা পপুলারিটি পেয়েছো সোশ্যাল মিডিয়ার যুগে, when you can fucking tweet and you can spread out your word, তুমি কি অ্যালবাম আনছো তুমি জাস্ট কি করতে পারবে। মাইকেল জ্যাকসনের যারা কিচ্ছু হয় না, জাস্ট সার্চ করুন আপনার ইউটিউবে মাইকেল জ্যাকসন পপুলারিটি, আপনারা বুঝতে পারবেন মাইকেল জ্যাকসনের পপুলারিটি কোন লেভেলে সারা পৃথিবীতে। সেই সময় বলা হতো 4.5 বিলিয়ন পিপল নিউ মাইকেল জ্যাকসন ইন দ্য ওয়ার্ল্ড, 4.5 বিলিয়ন। মানে আমি এখনো খুব ফার্মলি বিলিভ করি মাইকেল জ্যাকসন আজ অব্দি পৃথিবীতে যত মানুষ এক্সিস্ট করেছে না, তার মধ্যে সবচাইতে বেশি রেকগনাইজেবল নাম ছিল ওর পিকে, ঠিক আছে। ইভেন মানে ধর তোর আমাদের ফুটবলাররা রোনাল্ডো বা অ্যাক্টররা লিও বা হোয়াট এভার, তুই যাকেই বলবি তারা সবাই দেয়ার হাউস হোল্ড নেমস, ইয়েস রবার্ট ডাউনি জুনিয়র সবাই চেনে, কিন্তু মাইকেল জ্যাকসনের যেটা ছিল যে পপুলারিটি সেটা মানে আলাদাই, থ্রু দ্য রুফ। কিন্তু লোকটা ইন্ডিয়ান কনটেক্সট আমার বলছি, আপনার বিখ্যাত করতে পারে, আপনার ভিডিও দেখবেন, সেটা হচ্ছে একসময় আমি এইটা আমাদের ছোটবেলা হচ্ছে, আমি শিওর তোরাও কানেক্ট করতে পারবি, সায়ন্তরাও কানেক্ট করতে পারবি, আমাদের ছোটবেলায় বলিস না বুম্বাদা মাইকেল জ্যাকসন সে যে যখন নাচ করেছিল সেটার কথা বলছিস প্লিজ ভাই। মানে কেউ ইন্ডিয়াতে বলতে গেলে একটু ভালো ডান্সার যখনই কেউ আসতো ভাই মাইকেল জ্যাকসনের সাথে কম্পারিজন, ঋতিক নিজে বলতে গেলে কতবার ট্রিবিউট দিয়েছে, মানে ইটস লাইক ইনসেন ম্যান, ইনসেন যাকে বলে। বাট মানে লোকটা একটা এমন স্যাড ট্র্যাজিক একটা লাইফ কাটিয়েছে, এন্ড সেই রকমই ইকুয়ালি ট্র্যাজিক সাডেন একটা ডেথের মধ্যে দিয়ে গেছে। মানে এত কিছু এখানে দেখানোর আছে, বলার আছে। আমি জেনুইনলি চাই যে এটা ওর লাইফের একটা ভালো সেলিব্রেশন হোক, মানুষ আরো জানুক যারা জানে না, ভালো গল্পগুলো উঠে আসুক, ঠিক আছে, তাতে কন্ট্রোভার্সি উঠে এলে আসুক, পপুলারিটি উঠে এলে আসুক, যাই আসুক, মানে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। অ্যান্ড আমি খুব মানে ফার্মলি বিলিভ করি যে ফার্স্ট মিউজিক্যাল বায়োপিক হিসাবে এটা 1 বিলিয়ন ক্রস করবে। এখন অব্দি হাইয়েস্ট আছে তোর বোহেমিয়ান র্যাপসডি, আমাদের কুইনের যেটা ফ্রেডি মার্কারি। হ্যাঁ বোহেমিয়ান র্যাপসডি কি, হ্যাঁ বোহেমিয়ান র্যাপসডি বললাম তো 900 সামথিং মিলিয়ন ছিল, একটুর জন্য 1 বিলিয়ন হয়নি। এটা 1 বিলিয়ন ক্রস করবে, এন্ড মানে দেয়ারস আ ফেয়ার চান্স দুটো মুভি 1 বিলিয়ন ক্রস করে যাবে লাস্ট অব্দি, দেখে নিস যা দেখছি। যাই হোক, আমাদের পডকাস্টের শেষ টপিক, শান্তনু ইউ হ্যাভ দ্য পেডেস্টাল রাইট নাও। বল কেমন লাগলো, ঠিক আছে, আবার নতুন ভাবে না পুরোনো চালে, আবার মানে পুরোনো চালে ভাত হয় এরকম টাইপের একটা ব্যাপার। বল ব্রোকব্যাক মাউন্টেন 2 নাকি? আর প্রজাপতি ডুয়েট, তাই তো? আরে এটা কিছু না, প্রবাসী বাংলাদেশি মাছের ঝোল যেরকম সিনেমাটা ছিল না, ঋত্বিক চক্রবর্তী, ওরকম টাইপের একটা ফিল আসছে আমার। কিছুই নেই, টিজার তোমার কি বলবো এটা নিয়ে, কি ফ্রেশ লাগছে, তবে জিনিসটাকে দেখতে অনেকদিন পর একটা ফ্যামিলি ড্রামা হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছিলাম মাইকেল জ্যাকসনের সিনেমা নিয়ে এত কিছু বলার পর এরপর হট করে আমাদের লেভেলটাকে এরকম জায়গায় নিয়ে আসে, মানুষ আর কি শুনবে। এই বেটা মনে হচ্ছে টিজারটা দেখেনি, বুঝলি? হ্যাঁ বলছি আরে জিনিসটা ফ্রেশ লাগছে এইটুকুই, যেটা দেখা যাচ্ছে, যেটা যখন আমরা টিজারটা বেরিয়েছিল তখনই আমরা দেখেছি যে দেব হচ্ছে সিঙ্গেল ফাদার একজন, আর মানে দুটো বাবার। একটা জিনিস ভালো যে একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে যে ওই বলো না বাপের বেটা তারপরে তার বেটা, মানে তিনটা জেনারেশনকে এরকম করে দেখাচ্ছে, দেব তার মেয়ের জন্য অ্যাজ এ ফাদার কি করছে, আর সেটা কিভাবে রিফ্লেক্ট করছে যে মিঠুন তার ছেলে মানে দেবের জন্য কিভাবে বাবা হিসেবে তার এগুলো পালন করছে। আর একটা ভালো ডায়লগ রেখেছে যে এই দুনিয়াতে মানে বাবারা ভালো থাকার জন্য আসে না, ভালো রাখার জন্য আসে। তো জিনিসটা যদি সিনেমাটা ঠিকঠাক ভাবে দাঁড় করাতে পারে, মানে ইমোশন গুলো হিট করতে পারে, কারণ আমার বেসিক্যালি দুনিয়াতে যত রিলেশনশিপ হয় আমার এই বাবার রিলেশনশিপটাকে খুব ইমোশনাল লাগে, মানে আমার পার্সোনালি খুব আমার ইমোশনাল লাগে জিনিসটাকে। তো যদি ঠিকঠাক কন্টেন্টে দাঁড় করাতে পারে, যদি ইমোশন গুলো হিট করতে পারে, তাহলে ভালো লাগবে। যেরকম যেহেতু একটা ডিসেম্বরে তোমার দেবের একটা ফ্যামিলি ড্রামা আসে প্রত্যেকবারই, আর সেটা ভালো হিট যায়, তো এটাও ভালো একটা হিট যাবে যদি ইয়ে করতে পারে। কারণ রঘু ডাকাত যেরকম ব্যাকলেস পেয়েছে, পেয়েছে, তো এখান থেকে একটা ভালো রিভাম্প হওয়ার সুযোগ রয়েছে যদি ভালোভাবে। বলছি যে
খারাপ হবে বলছি প্রজাপতি ওয়ানটার তো খুব ভালো কালেকশন ছিল, বহুদিন হলে চলেছিল। তুই টুটা থেকে কিরকম এক্সপেক্ট করছিস বল, তোর এক্সপেকটেশন? এটা থেকেও ভালোই হবে, কারণ দেখো বাংলা সিনেমার ওভারঅল কিন্তু কিচ্ছু নেই, বাংলা সিনেমাতে এই দেব ছাড়া কিচ্ছু নেই, বাকি সবাই দুগ্গা দুগ্গা করে আসে যাতে চলে যায়। একমাত্র দেব জানে যে আমার সিনেমাগুলো চলবে, যেরকম যাই হোক চলবে, তো কম্পিট করার মতনও কেউ নেই এখনো অব্দি। অন্য কোনো হাইপ বালা কোনো সিনেমাও নেই ওই সময়, তো এটাও চলবে অনেকদিন ধরে। আমাদের তো একটা লম্বা ছুটির সময়, ঠিক আছে, ক্রিসমাসের সময় আমি তো লিটারালি মনে করছি এটাও মোটামুটি তোমার 8-9 কোটির কাছাকাছি এটাও কামিয়ে নেবে, যেটা হিউজ। বাইরে যেহেতু এটা শুট করেছে, তো এর বাজেটটা মোটামুটি আমার মনে একটু ভালো হবে। তো আমার মনে 10 কোটি অব্দি ছুঁয়ে যাবে, কারণ এখন দেবের লাস্ট প্রত্যেকটা সিনেমায় প্রায়, যদি আমরা রঘু ডাকাতের ফেক কালেকশনটাকে বাদ দিয়ে দিই, সেটা তো জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে, বাট যেহেতু সিনেমাগুলো যাচ্ছে এরকম একটা ইয়েতে, এখানে কিচ্ছু নেই, কোনো কম্পিটিশন নেই, তো আমার মনে হয় যে 8-9 কোটি ছুঁয়ে নেবে, যেটা ভালো জিনিস, মানে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ভালো একটা সিনেমা, ডিসেন্ট সিনেমা হবে। আমি বলছি বিশাল কিছু হবে, বাট ডিসেন্ট সিনেমা। এবার আমার একটাই ব্যাপার, আমি জাস্ট একটা অ্যানালজি দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে রঘু ডাকাত খারাপ হোক ভালো হোক, উই হোক, মানে আমি হোপ করেছিলাম এটলিস্ট যে দেবের যে খাদানের পর থেকে আমার দেবের উপরে একটা ভালো ইন্টারেস্ট জেগেছিল। আমি আগেও বলেছি আমার খাদানের ওই গান ফানে আমি এখনো বাইক পাই, ঠিক আছে। খাদান সিনেমাটা আমার এমনি লেগেছিল, মস্তি পেয়েছিলাম অনেকদিন পর, বাংলা সিনেমাতে একটা এরকম। আমি ভেবেছিলাম যে দেবের খাদা উড বি লাইক পাঠান এন্ড দেবের রঘু ডাকাত উড বি লাইক জওয়ান, মানে একের বাপ। এন্ড দেন ডাঙ্কিতে বিশাল এক্সপেকটেশন ছিল, সেই ডাঙ্কিটা হয়ে গেল হচ্ছে গল্প। আমি জানি না ভাই, এবার এই সিনেমাটার সাথে আমি ডাঙ্কির কম্পারিজন করছি, বিকজ রঘু ডাকাতি এত জালি হয়েছে, এবার কে যাবে? প্রত্যেকে তো যেতে পারে না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, এখানে একটা পজিটিভ পয়েন্ট আমি দেখতে পাই, যেটা তুমি বললে যে ইন্টারেস্ট ছিল, আমারও সেম জিনিস, যে রঘু ডাকাতের পর আমি যেভাবে করেছিলাম আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। একটা জিনিস ভালো লাগছে যেটা, যে ওই জিনিসটা করেনি, জাস্ট মুখের কথাটাই চালিয়ে দেবো, এখনো যদিও 1 মাস 1.5 মাস দেরি আছে, এটা করবে কিন্তু, বাট আবার যদি ওই জিনিসগুলো করা শুরু করেছে মার্কেটিং এর জন্য, দর্শককে হাইপ করেন, তারপর গিয়ে দর্শক যদি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, তাহলে পরপর যেমন ধূমকেতু অ্যাকচুয়ালি এত হাই হয়েছে, বাট নেগেটিভ রিভিউজ প্রচুর পেয়েছে ধূমকেতু, যে নেগেটিভ রিভিউজ ওই অর্থে নয়, বাট বলছি যেরকম ভাবে হাইপ করা ছিল সেই জিনিসটা ম্যাচ করতে পারেনি। রঘু ডাকাতের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে, আর এটাও যদি ওরকম ভাবে হাইপ করে আর তারপর ম্যাচ করতে না পারে, তখন একটা বাজে জিনিস হবে। তো এটা এখনো করছে না, সেটা দেখে আমার ভালো লাগছে, কারণ নর্মালি আসছে, দেখছি বাকি সিনেমার মতো নর্মালি জিনিসটা আসছে, মানুষদের যেটুকু হাইপ করে সেটুকুই করছে। দেখেন ভালো হলেই ভালো, আমরাও খুশি হবো, ভালো হলে ভালো। আজকের পডকাস্টে এই অব্দি থাকলো। আজকে অনেকক্ষণ মানে একদম মানে আনফিল্টার্ড, মানে একটা লিটারালি মনে হচ্ছিল যেন আমরা কোনো ইউটিউবে এটা করছি না, মনে হচ্ছিল নর্মাল বন্ধুদের মধ্যে। সত্যি কথা বলতে গেলে আমাদের অনেকদিন করে গেছে, কেন? কারণ আমাদের নিজেদের অনেক রকম প্রবলেম চলছিল, যে পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমার ফোন খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, আমার মন খারাপ হয়ে গেছিল, এরকম বলতে গেলে মাথা খারাপ হয়ে গেছে আমার। ওনার মনের পর যে তোমার যে ইয়েটা আসছে, হ্যাঁ সেটা শান্তনুর খারাপ হয়েছে। আবার অনেকদিন পরে ভালো লাগলো, আপনারা জানেন যে কেমন লাগলো, এবং আমরা মানে চাইবো যে আবার নতুন করে আবার রেগুলার ভিডিও ছাড়া। আমি একটা জিনিস আইডিয়া করছিলাম যে আবার আগের মতন যদি সিঙ্গেল একটা টপিকে, যারা আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন, যদি সিঙ্গেল একটা টপিকে বলতে গেলে আমরা লম্বা এরকম আনফিল্টার পডকাস্ট করি যেরকম আগে করতাম, এরকম টপিকে যদি আবার ফিরে আসি, আপনাদের কেমন লাগবে, আপনাদের অপিনিয়ন জানাতে পারে কমেন্টসে। আবার একটা নতুন ভিডিও দেখা হবে, টাটা।